All right. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকে আমরা একটা স্পেশাল লাইভের আয়োজন করেছি। আমার সাথে আছে ডক্টর জাহিদুল ইসলাম চৌধুরী ইউকে থেকে। ডক্টর জাহিদুল ইসলাম চৌধুরী বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েট থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন করার পরে ইউকে থেকে মাস্টার্স এবং পরবর্তীতে পিএইচডি কমপ্লিট করে এখন মিৎসুবিশি ইলেকট্রিকে সায়েন্টিস্ট হিসাবে কর্মরত আছেন। সো আমরা যদিও আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং আমাদের মূলত ব্যাকগ্রাউন্ড হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, বাট আমরা এখন আলোচনার যে টপিক সেট করেছি সেটা হচ্ছে বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্স। বিকজ বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্স আমাদের দেশ এবং জাতির ভাগ্য নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ইন ফিউচার আমরা মনে করতেছি ভবিষ্যতে এই স্টুডেন্ট পলিটিক্সটা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো অতীতে আমাদের রাষ্ট্র গঠনে তারা কি ধরনের ভূমিকা পালন করেছে, বর্তমানে তাদের অবস্থা কি এবং ভবিষ্যতে তারা কি রোল প্লে করতে পারে বা তাদের কি রিফর্ম প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে আমি আমার গেস্টের সাথে আলোচনায় যাবার আগে আজ 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনে 1952 সালে 21শে ফেব্রুয়ারি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছিল এবং যারা এই আন্দোলনের সাথে সক্রিয় ভূমিকা পালন করেছিল তাদের আত্মার যারা বেশিরভাগই এখন ইন্তেকাল করেছে আমরা উই বিলিভ, সো তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের জন্য সমবেদনা এবং ভালোবাসা নিবেদন করছি। সো আমি আর কথা না বাড়িয়ে আমার আজকের গেস্ট ডক্টর জাহিদুল ইসলাম চৌধুরী, তার কাছে চলে যাচ্ছি। ডক্টর জাহিদ, ওভার টু ইউ। হাউ আর ইউ? Assalamu alaikum warahmatullah. Alhamdulillah, I'm fine. Thank you, Dr. Shahabuddin. Thanks for inviting me to this podcast. Okay. So, আমার প্রথম প্রশ্ন তোমার কাছে বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্স নিয়ে আমাদের হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা যদি সংক্ষেপে একটু বলার চেষ্টা করতে। Well, historically, বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্স বা স্টুডেন্ট ইনভলভমেন্ট ইন পলিটিক্স এটা লং হিস্ট্রি বলতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে এটা শুরু হয়েছে। জি। তো আমরা সবাই জানি, আমরা যারা কলেজে স্কুল থেকে শুরু করে যারা মানে বাংলাদেশে যারা পড়াশোনা করছে, আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে এটা বলা যায় যে একেবারে ইনগ্রেইন বলা যায় যে আমাদের 52 যে ভাষা আন্দোলন, এটা হচ্ছে মানে স্টুডেন্টদের যেই প্রথম যেই তাদের ইনভলভমেন্ট ইন লাইক ইন এ মেজর ইভেন্টস, মেজর আপরাইজিং এগেইনস্ট সামথিং। তো এটা হচ্ছে প্রথম মার্ক করে আর কি, যে এটা শুরু করা হচ্ছে 1952-তে 52 ভাষা আন্দোলন। এখন ওইখানে অনেক ভাই আমাদের জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করছেন তখনকার যে রিজিম ছিল তার রিজিমের বিরুদ্ধে, যে আমাদের ভাষা কেড়ে নিতে চাইছে। তো এরপরে আসলে স্টুডেন্ট যে পলিটিক্স বা স্টুডেন্টের যে ইনভলভমেন্ট যে কোনো ধরনের বড় কোনো ইভেন্টে, এটা একদম ক্লিয়ার কাট। কারণ স্টুডেন্টদের আসলে সবসময় ওদের একটা স্পিরিট থাকে, ওদের আসলে পিছনে তাকানোর মতো কোনো অবস্থার বা সিচুয়েশনের প্রয়োজন হয় না, তারা কখনো পিছনে তাকায় না। ইনফ্যাক্ট তারা কিছু যদি কোনো ডিমান্ড করে লজিক্যাল, তাদের কাছে মনে হয় লজিক্যাল, সো সেটা ইমপ্লিমেন্ট করার জন্য তারা কিন্তু জান প্রাণ দিয়ে মানে সর্বোচ্চ চেষ্টা করতে, ত্যাগ স্বীকার করতে তাদের কোনো বাধা নাই। এরপর ফলশ্রুতিতে 69-এর যে গণঅভ্যুত্থান, সেটা তো কিন্তু স্টুডেন্ট লেড গণঅভ্যুত্থান। এরপরে 1971-এ তো ছিলই। সো এরপর হচ্ছে এরশাদের সময় যে 90 যে স্বৈরশাসক, সেটাতে আসবো, এরশাদের রেজিমে আসবো। তার আগে আমাদের 1971 সালে যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হলো, এই স্বাধীনতা যুদ্ধে স্টুডেন্টদের ভূমিকা নিয়ে তোমার স্পেশাল বা পার্টিকুলার কোনো কমেন্ট অথবা কোনো পারসেপশন আছে কিনা? এই স্টুডেন্ট পলিটিক্স বা স্টুডেন্ট মুভমেন্ট, তখনকার স্টুডেন্ট পলিটিক্সটা
1971 সালের যে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ হলো, মুক্তিযুদ্ধ হলো, এই মুক্তিযুদ্ধে তখনকার ছাত্র রাজনীতির সাথে আজকের ছাত্র রাজনীতির কোনো পার্থক্য খুঁজে পাও কিনা? হ্যাঁ, পার্থক্য তো অনেক। আসলে পার্থক্য এখনকার ছাত্র রাজনীতি বা ইনফ্যাক্ট লাস্ট বিশেষ করে মানে যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় থেকে শুরু করে ওই ছাত্র রাজনীতি এখনকার হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে। আমি বলবো হয়তো ফিউচার মানে নেক্সট টাইম আমরা যখন ডিসকাস করবো বাট বলা হবে এখানে যে আসলে ডিফারেন্সটা কি। বাট আমি মনে করি যে 1971 বা প্রি 1971 এবং পোস্ট 1971 এর মধ্যে অনেক ডিফারেন্ট আছে, কোনো সন্দেহ নাই ডিফারেন্ট আছে। তাদের স্পিরিটগতভাবে যদিও মানে স্টুডেন্টদের, আমি যেটা বিশ্বাস করি যে স্টুডেন্টদের স্পিরিট সব সময় সেম থাকে। তারা আসলে অনেক সময় মেজরিটি ক্ষেত্রে হচ্ছে তারা পিওর যে ইন্টেনশন এবং পিওর ইন্টেনশন থাকে তাদের, এটা একটা ভালো ওভারঅল ইন জেনারেল। কিন্তু যে পলিটিক্যাল, যদি স্টুডেন্ট পলিটিক্যাল উইং বলি, তাদের কিন্তু পোস্ট 1971 কিন্তু আমাদের যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি, আমাদের মনে হচ্ছে যে পোস্ট 1971 ওখানে যে স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন আছে তারা কিন্তু যদিও মাঝে মাঝে বিভিন্ন বিষয়কে কমন গ্রাউন্ডে একসাথে এসে আন্দোলন করছে, বাট আমার কাছে মনে হয়েছে মেজরিটি অফ দ্য ইভেন্ট তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অনেক কিছু করছে, যেটা হয়তো পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে 1971 এর আগে যেটা ছিল, তাদের যে আমাদের যে স্টুডেন্ট পলিটিক্স ছিল সেটা ইউনিফাইড ছিল, মানে ইউনিফাইড গ্রাউন্ডে তারা কিন্তু, এবং এদের মধ্যে কিন্তু ক্লাসটা খুবই কম হয়েছে। আমার যেটা মনে হচ্ছে ক্লাস ছিল না বললেই চলে। তাদের মেজর যে ইভেন্টগুলো আমরা শুনছি বা আমরা যেটা স্টাডি করছি সেটাতে কিন্তু তারা মোটামুটি মানে বলা যায় যে স্টুডেন্ট পলিটিক্সটা এমন ছিল যে ওটা অনেক ইউনিফাইড একটা ফোর্স ছিল, তাদের একটা কমন গোল ছিল। কমন গোল ছিল, ইয়েস, কমন গোল, তাদের কমন গোল ছিল, যেমনটা আমরা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। জি, তাদের পলিটিক্সটা আমরা যতটুকু জেনেছি পড়েছি, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে তাদের ভিতরে ডিফারেন্স ছিল, সেটা হচ্ছে যে ডেমোক্রেসি না সোশ্যালিজম না মানে এই যে আইডিওলজিক্যাল যে মানে ইস্যুগুলো, এটা নিয়ে তাদের ভিতরে মতনৈক্য ছিল যে আমরা কি সোশ্যালিজমের ভিতরে যাব, আমরা কি ডেমোক্রেসিতে যাব, নাকি কম্বিনেশন অফ বোথ ডেমোক্রেসি আর সোশ্যালিজমের ভিতরে যাব। কারণ তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভালো একটা প্রভাব ছিল। তো এই সোভিয়েত ইউনিয়নের প্রভাবের কারণে সোশ্যালিজম একটা ভালো একটা রোল প্লে করতো স্টুডেন্ট পলিটিক্স এর ভিতরে, যেটা আমরা পরবর্তীতে ছাত্র ইউনিয়ন বলো অথবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেটা ছাত্রলীগের ভিতরে যে আরেকটা ভাগ হলো, সেটার ভিতরে আমরা দেখতে পেয়েছি। কিন্তু পরবর্তীতে আমাদের স্টুডেন্ট পলিটিক্সটা মূলত মানে বায়াসড অর ইনফ্লুয়েন্সড বাই দ্য পলিটিক্যাল অর্গানাইজেশন হয়ে গেল। এর এক্স্যাক্টলি আমি মনে করি এটা হচ্ছে মেইন ডিফারেন্স আর কি। তো আমি একটা অ্যানালজি এখানে দিতে পারি যে মানে তুমি তো 24-এর কথা বললা, 24 গণঅভ্যুত্থানের কথা বললা। 24-এর বিপ্লবে কি হলো, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। ওখানে কিন্তু সবগুলো পলিটিক্যাল স্টুডেন্ট উইং যারা স্পেশালি স্টুডেন্ট উইং, কারণ স্টুডেন্ট লেড প্রোটেস্ট ওরা কিন্তু এরা কিন্তু সবাই কিন্তু পার্টিসিপেট করছে এবং তাদের কমন গোলটা অ্যাচিভ করা পর্যন্ত তারা কিন্তু ফাইট করছে। ফাইট মানে হচ্ছে মানে এরা নিজেদের জান দিয়ে, নিজেদের সময় দিয়ে, সবকিছু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে। তো এরপরে যেটা হচ্ছে আর কি, আমার কাছে আবার এটা খুব অ্যানালজিটা এরকম যে 1971 এর আগে যেটা ছিল সেটা হচ্ছে তারা সবাই জানতো বাই অ্যান্ড লার্জ, মানে আমরা যখন মানে পাকিস্তান ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান যখন ইন্ডিয়া থেকে সেপারেট হলো, ওয়েস্ট পাকিস্তান কিন্তু প্রথম থেকে মোটামুটি আমাদের উপর ডমিনেট করার চেষ্টা করছে। 1971 কিন্তু একদিনে হয়নি, এটা কিন্তু ওভার দ্য টাইম ডমিনেট করছে বিভিন্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে। ঠিক আছে, বাঙালি যারা ছিল ইস্ট পাকিস্তানে তারা কিন্তু একটা মনের ভিতরে কিন্তু ক্ষোভ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছিল। তো সেটা শুরু হয়েছে হচ্ছে 1952 বায়ান্নর ভাষা আন্দোলন থেকে, তখন থেকে আস্তে আস্তে শুরু হয়েছে। তো যেটা কাজ করতো আমার কাছে অ্যানালজিটা এরকম যে কেন তখন নিজেদের মধ্যে কনফ্লিক্টটা ছিল না খুব একটা, কারণ হচ্ছে তাদের মাথার উপরে, সবার মাথার উপরে একটা বড় একটা মানে বোঝা ছিল, তারা সবাই এটা বুঝতে পারতো। হ্যাঁ, যার কারণে ওদের নিজেদের কনফ্লিক্টের এটা মানে মাইনর ছিল, যেটা হচ্ছে তাদেরকে সবসময় অন্য বিগার অ্যাচিভমেন্ট নিয়ে মানে ওদেরকে সবসময় ব্যস্ত থাকা লাগতো। যেটা হয়েছে আমাদের 24-এ যে গণঅভ্যুত্থানের পরে যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে ওই 24-এ গণঅভ্যুত্থানের সময় তাদের মাথার মধ্যে যে একটা বোঝা ছিল জাতির মধ্যে,
সেটার জন্য এটা এত বড় ছিল যে ওটার জন্য আসলে যে মতপার্থক্য ছিল সবাই কিন্তু সেইটাকে ভুলে গেছে, ভুলে গিয়ে একটা কমন প্ল্যাটফর্মে এসে কমন গোল অ্যাচিভ করার জন্য ট্রাই করছে, জন্য কাজ করছে। তো এবার দেখো এখন দেখেন ওটা যখন মানে বোঝাটা যখন সরে গেছে মাথা থেকে, দেন দে নাও অ্যাকচুয়ালি ওয়েন্ট ব্যাক টু देयर বেসিস এন্ড এখন মনে করে যে এখন আবার বিভিন্ন ধরনের ক্লাস আইডিওলজিক্যাল এটা সেটা এগুলো স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, আবার দ্বন্দ্ব জড়িয়ে পড়ছে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা তো বাইরে পড়াশোনা করছি লং টাইম, মোর দেন 10 ইয়ার্স আমরা পড়াশোনা করছি বলতে গেলে, তাই না, দেশের বাইরে, এবং দেশে বিভিন্ন উন্নত দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে আমাদের যাওয়া, আমাদের তাদের কালচার এবং তাদের পড়াশোনা এডুকেশন সিস্টেমের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে এবং হচ্ছে প্রতিনিয়ত। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি, এখন পড়াচ্ছি। তো তোমার কাছে কি মনে হয় আসলে স্টুডেন্ট পলিটিক্স এর উদ্দেশ্যটা কি হওয়া উচিত? মানে আমি স্টুডেন্ট, একটা প্রত্যেকটা জিনিসের তো একটা উদ্দেশ্য থাকে, গোল থাকে, তো স্টুডেন্ট পলিটিক্স এর আসলে গোলটা কি, এর বেসিসটা কি তোমার কাছে কি মনে হয়? আমার কাছে প্রাইমারিলি আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট পলিটিক্স এর মেইন যেই বিষয়টা সেটা হচ্ছে আসলে লিডারশিপ তৈরি করা। আমার কাছে এটা সেকেন্ড কোন অপশন না। একাডেমিক ক্যারিয়ারে যারা মানে লাইনে পড়াশোনা করতেছে, মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তারা তাদের একাডেমিক একটা লক্ষ্য থাকে, গোল থাকে। এখন একাডেমিক সে লাস্টে কেউ ডাক্তার হতে যাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার, লয়ার, হোয়াটএভার। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে যদি স্টুডেন্ট পলিটিক্স আমরা যেটা বলি ওখানকার লিডারশিপ তৈরি করে তারা তাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তাদের যে লিডারশিপের জন্য যেই মানে ফান্ডামেন্টাল বিষয়গুলো দরকার, যে পলিটিক্স বলো অন্য যে কোনো কিছু, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সাইডটা। এখন পলিটিক্সটা হচ্ছে একদম কমপ্লিটলি আলাদা একটা ফিলোসফি, তাই না? এখন এটা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, কিন্তু তার জন্য অন্যতম একটা বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে তাকে, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে তাকে লিডার হইতে হবে। পলিটিক্স করতে হলে কিন্তু ঠিক আছে কর্মী থাকবে, কর্মীও কিন্তু একজন পলিটিক্যাল পার্টির কর্মী কিন্তু অন্য সাধারণ 10টা মানুষকে লিড করতে পারবে। আমার কথা বুঝা গেছে? লিডার তো আছে, তার মানে হচ্ছে পুরো পলিটিক্যাল পার্টির আপ টপ টু বটম যারা আছে কর্মী থেকে একদম লিডার পর্যন্ত, আমার কাছে মনে হচ্ছে এটা হোল বাঞ্চ অফ লাইক বাঞ্চ অফ লিডার্স। তো ওরা একটা কিন্তু এক একজন কর্মীও কিন্তু লিডারশিপ করতে পারবে অন্য যারা আছে নর্মাল, যারা পলিটিক্যালি ইনভলভ না, অ্যাক্টিভ না। আমার কাছে মনে হচ্ছে মেইন কাজ হচ্ছে পলিটিক্যাল স্টুডেন্ট পলিটিক্স যদি হয় সেটাকে লিডারশিপ। এখন কত হচ্ছে লিডারশিপ তৈরি করার জন্য আমাদের যে প্রসেসগুলো দরকার, আমাদের যে প্র্যাকটিসগুলো থাকা দরকার, ওগুলো আমরা আমাদের বাংলাদেশে আছে কিনা আমার কাছে মনে হচ্ছে সেটা আসলে বাই এন্ড লার্জ এটা নাই। বাই এন্ড লার্জ নাই, কারণ আমরা আমাদের যে চিন্তা চেতনা সেটা কিন্তু স্টুডেন্টদের যে চিন্তা চেতনা থাকার কথা, যে ওপেন মাইন্ডেড, ফ্রি অ্যান্ড ফেয়ার চিন্তা থাকা, সেটাকে খুব বেশি ইনফ্লুয়েন্স করা হচ্ছে যে আমাদের মাদার অর্গানাইজেশন যেগুলো আছে, মানে মাদার অর্গানাইজেশন মানে যে বড় অর্গানাইজেশন যারা রিয়েল পলিটিক্স করে আর কি দেশের, তাদের ইনফ্লুয়েন্স, তাদের ফিলোসফিটা খুব বেশি স্টুডেন্টদের উপর এক ধরনের চাপিয়ে দেওয়া হয়, অথবা স্টুডেন্টকে এটাকেই মনে করে যে হ্যাঁ আমার লিডারশিপের জন্য আসলে এখানে আমি কিছু করি, কিছু অ্যাক্টিভিটিস করি, আমি পরবর্তীতে গিয়ে আমি যত বেশি এখানে বড় নেতা হইতে পারবো তত ওখানকার মাদার অর্গানাইজেশনে আমি সার্ভ করতে পারবো, বা মাদার অর্গানাইজেশনে আমি পরবর্তীতে মেম্বার অফ পার্লামেন্ট বা ওখানকার পোস্ট, মিনিস্ট্রি, এসবগুলোতে ইনভলভ হতে পারবো। কিন্তু আলটিমেটলি এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যেটা হচ্ছে মানে তাদের যে ওপেন মাইন্ডেড হওয়ার কথা সেটা কিন্তু তারা এই কাজটা করতে পারতেছে না, তারা কিন্তু ন্যারো মাইন্ডেড হয়ে যাচ্ছে। তার মানে তুমি বলতেছো তারা যে স্টুডেন্ট পলিটিক্স এর যে অবজেক্টিভ থাকা উচিত ছিল, যে গোল থাকা উচিত ছিল, সেই গোল থেকে তারা ডেভিয়েটেড হয়ে, তারা ডাইভার্টেড হয়ে মানে একটা ন্যারো গোলের দিকে ধাবিত হচ্ছে, যে গোলটা নিজের স্টুডেন্ট, আমার যে কমিউনিটি সেটা হচ্ছে স্টুডেন্ট, তাদের পারপাস সার্ভ করার এগেইনস্টে গিয়ে অনেক সময় বা অধিকাংশ সময় আমার মাদার অর্গানাইজেশনের পারপাসটা আমি সার্ভ করতে, তাই না? সার্ভ করতেছি, সেটাই আমি এটাকে এভাবে দেখি, টু বি অনেস্ট আমি এটাকে এভাবে দেখি। যেমন এরশাদের কথা বলি, এখানে অবশ্যই এটা কারণ আছে কেন বাংলাদেশে বা সাবকন্টিনেন্ট, নট অনলি বাংলাদেশ, এটা সাবকন্টিনেন্টে মোটামুটি বলা যায় এই টাইপের কিছু স্টুডেন্ট পলিটিক্স আছে। তো আমার কাছে কেন মনে হয় কেন এটা সবাই অ্যাকসেপ্ট করতেছে, বা এটা স্টুডেন্টরা বা কেন এভাবে চাচ্ছে যারা স্টুডেন্ট পলিটিক্স করে, আমার মনে হচ্ছে এটা কারণ এরা দেখতেছে, এরা দেখেছে যে প্রিভিয়াসলি এভাবে করলেই পরে তাদের মানে ফিউচার ক্যারিয়ার, পলিটিক্যাল ক্যারিয়ারটা অনেক বেশি
এস্টাবলিশড হয় এবং ব্রাইট হয়, যদি এই প্রসেসে যায়। এখন এরশাদের তো একটা জাতীয় পার্টি দল ছিল, ওদের তো সম্ভবত একসময় মনে হয়, আমি শিওর না 100% কাদের ওদের কোনো পলিটিক্যাল মানে স্টুডেন্ট উইংস আমি আছে কিনা আমি আমাদের স্টুডেন্ট সব আমরা জানতাম না, ছিল হয়তো, তাই তো? সোফা নাই, আমার যতটুকু জানা আছে তাদের হচ্ছে এরশাদের পতন না থাকার কারণে তাদের মাদার অর্গানাইজেশনে কিন্তু যথেষ্ট ডাউনফল। কারণ এখানে মাদার অর্গানাইজেশনে যারা করে ওরা সিনিয়র লোক, তাই না? তাদের অনেক তাদের পলিটিক্যাল পার্টিটাকে অ্যাক্টিভ করতে হলে, ওটাকে ডমিনেট করতে হলে, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে বা সাবকন্টিনেন্ট পার্সপেক্টিভে তোমাকে ইয়াং কিছু লোক দরকার, মানে ওই লোকদেরকে দিয়ে তুমি সবকিছু করবা। আর তুমি হচ্ছে লিডার মানুষ, তুমি হচ্ছে তোমার ওই ওদের শক্তিটাকে ইউজ করে তোমার মাদার অর্গানাইজেশনটাকে তুমি মানে কি বলবো, ওটা ওদের পাওয়ারটাকে ভিজিবল করবা সবার কাছে, জনগণের কাছে। তুমি বলতে চাচ্ছ মানে পিকেটিং, যেটা আমি যদি আরেকটু খোলা বাংলায় বলি, পিকেটিং এর দায়িত্বটা হচ্ছে স্টুডেন্টদের উপরে দিয়ে নেতারা মঞ্চে বসে আর কি বড় বড় বক্তৃতা দেয়া, এটাই তো? এক্স্যাক্টলি, আমার কাছে এটাই মনে হচ্ছে। এটা আছে বলে স্টুডেন্টরা এই কাজগুলোতে ইনভলভ। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, মানে আমি ব্রিটিশ পলিটিক্স এর কথা বলি। ব্রিটিশ পলিটিক্সে বা ইউনিভার্সিটিতে বলি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি। এবং আমি স্টুডেন্ট ইউনিয়নে পার্টিকুলার কোশ্চেন করব, আমি চিন্তা করছি। আচ্ছা, স্টুডেন্ট ইউনিয়নটা আমরা কি স্টুডেন্ট পলিটিক্স, I'm not saying I'm against student politics entirely, but what I'm trying to say, স্টুডেন্ট ইউনিয়নের মাধ্যমে, আচ্ছা আরেকটা প্রশ্ন তার আগে একটা, স্টুডেন্ট ইউনিয়নটা কি, এইটার কনসেপ্টটা কি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের গুলো যারা পরিচালনা পর্ষদে আছে অথবা যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা কি জানে কিনা? আর যদি জেনে থাকে তাহলে তারা এটা স্টুডেন্টদের ভিতরে এটা প্রমোট কেন করে না? আমি মনে করি স্টুডেন্ট ইউনিয়ন আসলে মানে এটা তো মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ, এটা হচ্ছে মানে ছাত্র সংসদ যে জিনিসগুলো সিমিলার থিংস। এখন ইলেক্টেড মানে স্টুডেন্ট লিডাররাই ওই ছাত্র সংসদের যে হোয়াটএভার 1-2-3 বছরের জন্য তারা মানে ওটাতে ইলেক্টেড হয় এবং ওটাকে পরিচালনা করে। স্টুডেন্টদের ওয়েলবিং এর জন্য এই স্টুডেন্ট ইউনিয়নটা বেসিক্যালি ফাংশন করে। তো এখন বাংলাদেশে আসলে স্টুডেন্ট ইউনিয়নের হয়তো সিগনিফিকেন্ট একটা রোল থাকতে পারে, আছে আমি মনে করি, কিন্তু সেটা কত হচ্ছে সেটাকে সচল করতে হবে। এবং পাশাপাশি এটা করে আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশে স্টুডেন্ট, এটা একটা ব্রডার বিষয় আসলে, তা স্টুডেন্ট যে পলিটিক্স এখন যে স্টাইলে আছে, এই স্টাইলে বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্স থাকার বা থাকতে দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? কারণ এটা দিয়ে আসলে স্টুডেন্টদের কোনো কল্যাণ কতটুকু হয় সেটা আমি ভেরি মাচ ডাউটফুল। এবং এটা দিয়ে আমি যেটা বলতেছি, এটা দিয়ে কল্যাণ হয় তাদেরই, যাদের মাদার অর্গানাইজেশন আছে তাদেরই কল্যাণ হয়, তাদের জন্য এটা ইউজ হয়। তো আমরা যদি আরেকটু খোলাসা করে বলি, স্টুডেন্ট ইউনিয়নটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি, ইউনিভার্সিটি অ্যাডিলেড, তারপরে হচ্ছে মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, সো এইখানে স্টুডেন্ট ইউনিয়ন গুলো আমার কাছে মনে হয় না যে এরা আসলে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন, ইভেন অ্যাকচুয়ালি তারা পলিটিক্যাল কোনো অর্গানাইজেশন না। এবং তারা ওই আমাদের দেশে একটা প্রচলিত একটা কথা আছে লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন, আসলে সেটা না। স্টুডেন্ট ইউনিয়নের কাজটা হচ্ছে, তুমি যেটা বললে ইলেকশন হবে, দ্যাটস ট্রু। আমরা ভোট দিয়েছি, আমরা লাইনে দাঁড়ায় ভোট দিয়েছি, আমার মনে আছে ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডে বা মোনাশ ইউনিভার্সিটিতে। তো আমরা তাদের কোনো পলিটিক্যাল যে মাদার অর্গানাইজেশনের নেতা নেত্রী তাদের বিরুদ্ধে তাদের পক্ষে স্লোগান দেওয়া বলো, অথবা কোনো পার্টিকুলার অর্গানাইজেশনের পক্ষে স্লোগান দেওয়া বলো, তাদের পারপাস সার্ভ করা বলো, এই সমস্ত তাদের নির্বাচনী এজেন্ডা। তাদের কিন্তু একটা লিফলেট বিলি করতো বা আমাদের কাছে একটা মেসেজ দিত, আমাদের ইমেইলে একটা মেসেজ আসতো যারা পলিটিক্যাল স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে বা ইলেকশনে করতো, পার্টিসিপেট করতো। ইভেন আমিও একবার পার্টিসিপেট করছিলাম। বাট তাদের একটা যারা যখন আমাদেরকে তাদের নির্বাচনী হলফনামা বলি অথবা নির্বাচনী কি বলে এটাকে ইশতেহার বলি, তারা এই ইশতেহার গুলো আমাদের ইমেইলে সুন্দর করে লিখে দিত যে আমি হচ্ছে আমার নাম এমক, আমি এই ইউনিভার্সিটির এই কোর্সে আছি, এই ডিপার্টমেন্টে আছি, ইত্যাদি ইত্যাদি লিখে তার পরিচয়টা দেওয়ার পরে সে কিন্তু বলার চেষ্টা করতো যে আমি এই কাজ এ পর্যন্ত করছি আমার ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য, আর আমি এই কাজগুলো করতে চাই। তার একটা নির্দিষ্ট গোল সে ডিফাইন করে দিত ইমেইলের মাধ্যমে এবং অনেক সময় লিফলেট দিত। তো আমরা ওইটা দেখে জাজ করতাম। দেখা যাচ্ছে আমাদের কাছে 20 জনের ক্যান্ডিডেটের একটা লিস্ট আসছে, কিন্তু ওই 20 জন ক্যান্ডিডেটের আসলে কাউকে আমি হয়তো চিনি না, এরকম হয়েছে অনেক সময়।
বাট আমি করতাম কি, আমি তার প্রোফাইলটা পড়তাম, তারপরে দেখতাম যে সে আসলে কি কি কাজ করতে চায়, স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য কি কি কাজ করতে চায়, তখন ওইটা দেখে অনলাইনে ভোট দিতাম আমরা। তো এইটা করলে কি আমাদের স্টুডেন্ট পলিটিক্স, আমাদের যে অবজেক্টিভটা, এই অবজেক্টিভটা কি ফুলফিল করা সম্ভব কিনা উইদাউট গোয়িং থ্রু দিস পলিটিক্যাল অর্গানাইজেশন? মানে স্টুডেন্ট পলিটিক্স এর উদ্দেশ্য যদি হয় স্টুডেন্টদের পারপাস সার্ভ করা অথবা লিডারশিপ গ্রো করা, তাহলে কি এই স্টুডেন্ট ইউনিয়ন মাধ্যমে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলি অথবা উন্নত দেশে বলি, তাদের যে সিস্টেম বা কাঠামোটা, এই কাঠামোটা ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা বাংলাদেশে? বাংলাদেশে আমি আমি তো মনে করি এটা সম্ভব, কিন্তু এটা পলিটিক্যাল উইল থাকতে হবে। পলিটিক্যাল উইল না থাকলে এটা হবে না। ঠিক আছে, এটা হয়তো একটা স্পেসিফিক বুয়েটে এটা অলরেডি স্টুডেন্ট গতানুগতিক যে স্টুডেন্ট পলিটিক্স আছে এটা নিষিদ্ধ, বা এভাবে হয়তো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি এটা নিষিদ্ধ করতে পারে। বাট নিষিদ্ধ করলেও এটা হচ্ছে আমি মনে করি টেম্পোরারিলি, কমপ্লিটলি টেম্পোরারিলি এটা চেঞ্জ হবে, চেঞ্জ হতে বাধ্য। কারণ পলিটিক্যাল ওটা কনসাস নাই আর কি, কনসাসনেস যেই সবাই মিলে একটা যে একটা কমন গ্রাউন্ডে বলে হ্যাঁ ঠিক আছে ওকে আমরা সবাই এগ্রি করি যে এটা এই স্টাইলে পলিটিক্যাল স্টুডেন্ট পলিটিক্স এভাবে চলতে পারে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওভারঅল হ্যাঁ এটা আমাদের যে অবজেক্টিভস গুলো, সেটা স্টুডেন্ট পলিটিক্স এর যে অবজেক্টিভস, স্টুডেন্টদেরকে সার্ভ করা, তারপর হচ্ছে লিডারশিপ তৈরি করা, আমার মনে হচ্ছে যে স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রিক যদি তোমার পলিটিক্স হয়, হ্যাঁ ইলেকশন মিন্স মানে স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রিক পলিটিক্স, আমার মনে হচ্ছে এটা বেটার। প্লাস হচ্ছে এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে গতানুগতিক যে পলিটিক্যাল প্ল্যাটফর্ম গুলো আছে বা পলিটিক্যাল পার্টিগুলো আছে, স্টুডেন্ট পার্টিগুলো, তাদেরকে আমার মনে হয় ওই স্টুডেন্ট ইউনিয়নের ওই এখনকার যে স্টাইলে হচ্ছে, ঠিক আছে আমি হচ্ছে এই পলিটিক্স করি, এই ছাত্র রাজনীতি করি, আমি একটা প্যানেল দিলাম নির্বাচনের জন্য, সেটা করলে আসলে আমাদের ওই যে অবজেক্টিভ সেটা মানে অ্যাজ ইউজুয়াল গতানুগতিক যেভাবে চলে আসছে এভাবেই চলতে থাকবে। আমি মনে করি হচ্ছে ছাত্র রাজনীতির যে কারেন্ট যে স্ট্রাকচার আছে এটা থাকতে পারবে না, কিন্তু অন্য এটাকে কনভার্ট করে অন্যভাবে নিয়ে আসুক। ঠিক আছে, আমি যেটা বলি আমাদের মানে প্রত্যেকটা ফরেন সবগুলো কান্ট্রিতে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মোটামুটি ছাত্র রাজনীতি বলতে মাদাওয়ারের অর্গানাইজেশন তো কোনো কিছুই নাই, বা ওরকম কোনো সার্ভ করে কোনো পলিটিক্যাল বা স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন নাই। বাট যেটা আছে সেটা হচ্ছে ওখানে অনেকগুলো স্টুডেন্ট অর্গানাইজেশন আছে। লেটস সে মুসলিমদের জন্য এখানে যদি মুসলিম মাইনরিটি, মুসলিমদের জন্য একটা কমিটি আছে, মুসলিম ইসলামিক সোসাইটি আছে, প্রত্যেকটা ইউকে প্রত্যেকটা ইউনিভার্সিটি দ্বারা আছে। তারপর হচ্ছে তোমার লেটস সে ইন্ডিয়ানদের জন্য থাকতে পারে ইন্ডিয়ান কমিউনিটি, স্টুডেন্ট কমিউনিটি। তারপর হচ্ছে লেটস সে বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি আছে, তারপর হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে লেটস সে বিভিন্ন এরপরে ক্রিশ্চিয়ান কমিউনিটি স্টুডেন্ট কমিউনিটি আছে। বাট এখানে আমি যেটা বলতেছি যে এই যে বিভিন্ন নামে আছে, লেটস সে আবার আছে হচ্ছে ডিবেটিং একটা অর্গানাইজেশন আছে, যেটা আমি বলতে চাচ্ছি স্টুডেন্ট যে লিডারশিপ এবং স্টুডেন্টদেরকে সার্ভ করার যে টার্গেট সেটা কিন্তু গতানুগতিক যে স্টুডেন্ট অর্গানাইজেশন আছে সেটা বাদ দিয়েও কিন্তু করা যায় এবং আমি তোমার বলে রাখি এই বিষয়টা যে ফ্যাসিস্ট হাসিনার সময় তো অবশ্যই হাসিনার যে ছাত্রলীগ, যে ওদের যে সদ্য নিষিদ্ধ যে ছাত্রলীগ, তারা ছাড়া তো আসলে গত 14-15 বছর ধরে তো মোটামুটি অন্য কোনো অর্গানাইজেশন কাজ করতে পারেনি, স্টুডেন্ট অর্গানাইজেশন কাজ করতে পারেনি। তাহলে তারা কোথায় গেছে? আমি ফর শিওর এটা বলতেছি যে আমি যতটুকু জানি সেটা হচ্ছে তারা এরকম অনেকগুলো বিভিন্ন ধরনের স্টুডেন্ট লেড অনেক অর্গানাইজেশনের মধ্যে তারা ইনভলভ ছিল, এটা আমি বলতে পারি ফর শিওর। হ্যাঁ সেটাই, তারা কি করছে মানে অনেকগুলো অর্গানাইজেশন, মানে আমি জাস্ট ঢাকা ইউনিভার্সিটি বলো অন্যান্য জায়গাগুলো অনেক ধরনের আবৃত্তি সংঘ, তারপর হচ্ছে ডিবেটিং সোসাইটি, ল্যাঙ্গুয়েজ সেন্টার, এই সেন্টার সেই সেন্টার, তারা কিন্তু ওগুলোর মধ্যে ইনভলভ ছিল। ইনভলভ থেকে আমার কাছে মনে হচ্ছে যে তারা যে পরিমাণ কন্ট্রিবিউট করতে পারছে, তারা যদি ইনভলভ না থাকতো, না থেকে যদি গতানুগতিক রাজনীতি করতো, তাহলে কি হতো? তাহলে অবশ্যই সেখানে ক্লাস আরো বেশি হতো, ইন্টার পলিটিক্স এর যে পার্টির যে ক্লাস সেটা হতো। প্লাস হচ্ছে আমার কাছে মনে হচ্ছে স্টুডেন্টদেরকে যে সার্ভ করা এবং লিডারশিপ তৈরির যে একটা মেন্টালিটি, সেই জিনিসটা আমার হচ্ছে ফুলফিল কম হতো। ঠিক আছে, কারণ তাদেরকে সবসময় দেখো এখনকার সিচুয়েশন দেখো, এখানে এটা হচ্ছে, এখানে এটা হচ্ছে, এই দলের সাথে এই দলের মারামারি, এগুলো নিয়ে তাদেরকে ব্যস্ত থাকা লাগতেছে। রাদার দ্যান মানে আজকে ঠিক আছে, আজকে আমরা একটা ডিবেটিং সোসাইটি একটা
আজকে আমরা নিজেরা মনে আছে আমরা নিজেরাও হ্যাঁ ইউনিভার্সিটিতে আমরা ডিবেট করতাম, ডিবেটে অংশগ্রহণ করছি, তাই না? হ্যাঁ বাট আমি যেটা বলতে চাচ্ছি এগুলো একজন স্টুডেন্টকে মানে পারফেক্টলি তৈরি করে সে নেক্সট স্টেজে ওয়েদার সে পলিটিক্স করুক অথবা না করুক তাকে প্রিপেয়ার করার জন্য এই জাতীয় অ্যাক্টিভিটিস গুলো খুব বেশি ইউজফুল। আচ্ছা, এই যে আমাদের আমাদের কিছু পলিটিক্যাল যারা মনে করো যে মাদার অর্গানাইজেশনে যারা আছে তারা তাদের লিডারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ সো কল্ড ইন্টেলেকচুয়ালস, অনেক ইন্টেলেকচুয়ালস আছে যারা বলার চেষ্টা করে যে স্টুডেন্ট পলিটিক্স যদি ব্যান করে দেওয়া হয় অথবা একেবারেই না থাকে সেই ক্ষেত্রে লিডারশিপ কিভাবে গ্রো করবে। আর বাংলাদেশের তারা ওই অতীত ঐতিহ্য বা অতীত ইতিহাসটা টানার চেষ্টা করে যে 1971 সাল 52 ভাষা আন্দোলন, তারপরে হচ্ছে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, এগুলো তো স্টুডেন্ট পলিটিক্স এর মাধ্যমে আসছে। তো তারা এই জিনিসটা বলার চেষ্টা করে যে স্টুডেন্ট পলিটিক্স যদি আমাদের এই পলিটিক্স না থাকে তাহলে তো এগুলো আমরা অ্যাচিভ করতে পারতাম না। এখন আমার প্রশ্ন হলো তাহলে 13 সালের কোটা বিরোধী আন্দোলন, তারপরে 2015 সালের ভ্যাট বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এরপরে সর্বশেষ জুলাই আগস্ট অভ্যুত্থান, এগুলো তো কোনো স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন বেসড স্টুডেন্ট পলিটিক্স এর মাধ্যমে আসে নাই সোফার, তাই না? এগুলো আসছে সম্মিলিত একটা সাডেনলি সিচুয়েশন ডিমান্ডেড অর্গানাইজেশন প্ল্যাটফর্ম, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা কিন্তু একটা সিচুয়েশন ডিমান্ড করছে, উইথিন 1 উইক তারা এটা ফর্ম করে ফেলছে, ঠিক না? তাদেরকে কিন্তু ওই জেলায় জেলায় থানায় থানায় বা অন্য গিয়ে তৈরি করতে হয় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা এটা কিন্তু তাদের তৈরি করতে হয়। এটা আমি বলবো যে সিচুয়েশন ডিমান্ডেড, ইট হ্যাড বিন ক্রিয়েটেড অটোমেটিক্যালি, তাই না? তো তাদের যুক্তির আসলে গ্রাউন্ডটা কি যে স্টুডেন্ট পলিটিক্স না থাকলে বাংলাদেশের এই উন্নতিগুলো সম্ভব হইতো না বা বাংলাদেশের এই অ্যাচিভমেন্টগুলো আমরা সম্ভব করতে পারতাম না। তাহলে এইগুলো যে হইলো এর মানে তাদের প্রশ্নের উত্তরটা কি হইতে পারে তাহলে? ওকে, এখানে ভেরি গুড পয়েন্ট ডক্টর শাহাবুদ্দিন। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি জাস্ট তোমার সাথে অ্যাড করব, তুমি যেটা বলছো পারফেক্টলি বেস্ট এক্সাম্পল, তাদের যে ডিমান্ড তাদের কথার কাউন্টারে এটা বেস্ট একটা এক্সাম্পল যে ওই পলিটিক্যাল। এখন আমি আমি বলবো আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করবো, সেটা হচ্ছে যে এই যে নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করছে স্টুডেন্টরা, এবং তুমি দেখো এটা সাকসেস হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে তারা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম। এই জন্যই মূলত 24-এর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটার সাকসেস, তারপর হচ্ছে তোমার 69-এর বলো 52-এর বলো, এগুলো সাকসেস কিন্তু এই জন্যই হয়েছে। এখন আমাদের পলিটিক্যাল কালচার আমাদের দেশে যেটা, সেটা হচ্ছে তুমি যদি আজকে যদি এটা মানে ইসলামী ছাত্র শিবির অথবা ছাত্র যদি আলাদা আলাদা ভাবে যদি বা ওরা যদি একসাথে জোট করেও যদি ডাকতো, যে পরিমাণ মাস পিপল মাস স্টুডেন্ট, এখানে কতজন ছাত্র রাজনীতি করে? আমার মনে হয় তো 10% এর বেশি ছাত্র রাজনীতি করে না। 10% করে কিনা সন্দেহ, 10% করে কিনা সন্দেহ, 5% কোটি মানুষ যোগ দিছে, কোটি কোটি মানুষ যোগ দিছে যদি যোগ দেয়। এখন আমি যদি মনে করি বসে চিন্তা করো, জাস্ট জাস্ট হাইপোথেটিক্যালি চিন্তা করো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিবর্তে এটা ইসলামী ছাত্র শিবির রাখছে অথবা জাতীয়তাবাদী ছাত্র দল রাখছে অথবা বাম একটা সংগঠন রাখছে, তারা যদি এভাবে ডাকতো তাদেরকে তো প্রথমেই মানে সরকারে এটাকে যদিও ওদেরকে মানে বৈষম্য ছাত্র আন্দোলনকে অনেক দমাইছে, অনেক মারছে, 1400-1600 স্টুডেন্টকে হত্যা করছে যারা আন্দোলন করছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা যে সাকসেস হয়েছে, এই সাকসেসের পিছনে কিন্তু নন পলিটিক্যাল অ্যালায়েন্স এটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর। কিন্তু এটা যদি না হতো বাংলাদেশের মানুষ কিন্তু এখন আমাদের রাজনীতিবিদদের প্রতি যে কোনো দলের প্রতি এত বেশি অবিশ্বাস, এবং মানুষের মধ্যেও অনেকটা সেলফিশনেস আছে, কোনো সন্দেহ নাই। তারা রাজনীতির জন্য বা দলের জন্য আসলে আসতে চায় না সাধারণ মানুষ কোনো দলের জন্য। বিএনপির জন্য বিএনপির লোক আসবে, জামাতের জন্য জামাতের লোক আসবে, ঠিক আছে, আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের লোকজন আসবে, কিন্তু আওয়ামী লীগের জন্য বা বিএনপির জন্য জামাতের জন্য সাধারণ লোকগুলো এসে রাস্তায় নামতে চায় না, ঠিক আছে? তো জামাত যদি এটা ডাকে, বিএনপি যদি ডাকে, সাধারণ মানুষ আসবে না। তো যেটা হয়েছে মানে আমাদের যে সাকসেসটা আসলে হয়েছে হচ্ছে নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে বিহাইন্ড দ্য সিন পলিটিক্যাল পার্টির স্টুডেন্টরা অন্যান্যরা সবাই কিন্তু এখানে জয়েন করছে। আমি মনে করি মোর পিপল ফ্রম নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, মোর পিপল, এবং এটার কারণেই কিন্তু সাকসেস হয়েছে আন্দোলনটা। আমরা এটা বলতে পারি। তাহলে কি আমাদের একই সাথে আমাদের নন পলিটিক্যাল
যদি প্ল্যাটফর্ম থাকে, ঠিক আছে, এবং স্টুডেন্টরা যদি এই যে নিজস্ব কারিকুলামের বাইরে যদি এক্সট্রা কারিকুলাম যেগুলো দিয়ে তাদের মেধার বিকাশ, তাদের লিডারশিপ কোয়ালিটিটা এনহ্যান্স করবে, ওটা তৈরি হবে, তারা যদি যে কোনো গ্রাউন্ডে, যদি ন্যাশনাল গ্রাউন্ডে যদি তাদের আসা লাগে, তারা এরকম করতে পারতেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এখানে মানে প্রবলেম যেটা সেটা হচ্ছে, কারো যদি এটা পুরা বাংলাদেশে কান্ট্রি ওয়াইড যদি লিঙ্ক থাকে, আমরা চিন্তা করতেছি যে হাইপোথেটিক্যালি যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো, ছাত্র রাজনৈতিক দলগুলো পলিটিক্স করতেছে না, এখন আমরা একটা ডিবেটিং সোসাইটি করলাম, একটা এই কালচারাল প্রোগ্রাম সোসাইটি করলাম, তাহলে ওদের মধ্যে ওরা এই লিডারশিপ বিষয়গুলোকে প্র্যাকটিস করতেছে। এখন আমি যেটা বলি সেটা হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটির যে গ্রুপটা, তারা কিন্তু ডুয়েটের বা বুয়েটের সাথে তাদের কিন্তু কানেকশন থাকা উচিত হবে না। সেম গ্রুপ আবার নতুন করে নতুন একটা অর্গানাইজেশন যাতে না ক্রিয়েট না করে। ঢাকা ইউনিভার্সিটি ওদের স্টুডেন্টরা কমপ্লিটলি ওই ইউনিভার্সিটির ওয়েলবিং এর জন্য, স্টুডেন্টদের ওয়েলবিং এর জন্য কাজ করবে। বুয়েটের সেম, ডুয়েটের সেম। তো এটা করলে যেটা হবে, এটাকে ডিসেন্ট্রালাইজ হবে, একসাথে হয়ে সেই যে একটা ফেসিজম কায়েম করা বা ফেসিবাদী একটা মেন্টালিটি কায়েম করা, আমি এখানে দখল করতেছি, আমি এখানে দখল করতেছি, সেটা কিন্তু আমরা যদি এটা বাদও দিয়ে দিই, যদি আমরা যদি সেপারেট করতে না পারি, ডিসক্রিট বা এটাকে কমপ্লিটলি ডিফারেন্ট জোনে যদি আলাদা আলাদা করতে না পারি, তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে তাদের কিন্তু একই ফর্মেটে আবার ফিরে আসবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। তো এখন স্টুডেন্ট পলিটিক্স বলো অথবা পলিটিক্স বলো, ওভারঅল মানুষের যে পারসেপশনটা, এই পারসেপশনটা কিন্তু ওভারঅল যদি রেটিং করি, যেমন আমি আজকে একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম, খুলনা ইউনিভার্সিটি, ওইখানে কিন্তু স্টুডেন্ট পলিটিক্স ব্যান্ড, ঠিক আছে। ওইখানে স্টুডেন্ট পলিটিক্স ব্যান্ড হওয়ার কারণে অনেক স্টুডেন্ট যারা খুলনা ইউনিভার্সিটির তুলনায় অপেক্ষাকৃত, খুলনা ইউনিভার্সিটি আই এম নট সেইং দ্যাট they are not doing good, but অপেক্ষাকৃত তাদের সে হায়ার র্যাঙ্ক ইউনিভার্সিটি বাংলাদেশে আছে। তো অনেক স্টুডেন্ট আছে, অনেক বাবা মা আছে যারা ভালো ইউনিভার্সিটি, তাদের সে তুলনামূলক, মনে করো ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, তাদের সে তুলনামূলক ভালো ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে অনেকে খুলনা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, বিকজ যেখানে পলিটিক্স ব্যান্ড। তো এই পারসেপশনটা আসলে কেন আমাদের প্যারেন্টসদের ভিতরে বলি অথবা স্টুডেন্টদের ভিতরে বলি আসছে, এর কারণটা কি? যেমন আমি যদি নিজেকে আমি একজন প্যারেন্ট হিসেবে কনসিডার করি, আমি কি চাইবো যে ঢাকা ইউনিভার্সিটি অথবা রাজশাহী ইউনিভার্সিটি, যেখানে স্টুডেন্ট পলিটিক্স এর কারণে আমরা যে সিনারি এখন দেখতেছি, ইন ফিউচার হয়তো পরিস্থিতি ভালো হইতেও পারে, আবার খারাপ হইতে পারে, তো এটা যদি কন্টিনিউ করে, আমি কি চাইবো আমার সন্তানকে ওইখানে ভর্তি করাইতে? আর এই পারসেপশনটা মানুষের ভিতরে কেন আসলো যে না, আমার সন্তানকে আমি ওইখানেই পড়াবো অথবা দেশের বাইরে পড়াবো যেখানে পলিটিক্যাল ভায়োলেন্স নাই? স্টুডেন্ট পলিটিক্স এর খারাপ কি দিকের কারণে মানুষের আসলে এটা প্যারেন্টস বা এখানে বাংলাদেশের যে অবস্থা হচ্ছে, বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্স উপরে তো প্যারেন্টসদের আস্থা থাকার কথা না, কারণ স্টুডেন্টরা কি করতেছে, স্টুডেন্ট পলিটিক্স ওটা অপরাজনীতি করতেছে, তাই না? ওটা ক্ষমতা কুক্ষিত করা, ওটাকে মানে অ্যাবিউজ করা, তারপর হচ্ছে এইসব কাজে কনস্ট্রাকটিভ ওদের কাজগুলোতে তো খুব বেশি করতেছে না। ওরা যেটা করতেছে সেটা হচ্ছে ওয়ান ওয়ে আদার, এটা দখল করা, তারপর হচ্ছে ওদেরকে ওটা মানে ম্যান পাওয়ার, ওদের মানুষগুলোকে ইউজ করা, স্টুডেন্টদেরকে ইউজ করা, এইসব কাজ হচ্ছে এখন। তারপর মারামারি, তারপরে হচ্ছে স্টুডেন্টদের খুনাখুনি, অনেক কিছু হচ্ছে। এখন একজন প্যারেন্টস কেন, কোন দৃষ্টিতে এমন একটা জায়গায় দিবে যেখানে এই জিনিসগুলো খুব বেশি হয়? কেন দিবে? ওখানে তো আসলে মানে স্পেসিফিক কিছু মানুষ তারা হয়তো কোনোভাবে লাভবান হচ্ছে মানে এই পলিটিক্স এর মাধ্যমে, কিন্তু এর বাইরে তো আসলে বাই এন্ড লার্জ মানে সবাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তো আসলে মানে উপকারের চাইতে, এখনকার যে কারেন্ট ফর্ম আছে, কারেন্ট ফর্মে কিন্তু স্টুডেন্ট পলিটিক্সে কিন্তু উপকারের চাইতে ক্ষতিটা বেশি হচ্ছে। তো তাহলে একজন প্যারেন্টস কেন দিবে? আমার কাছে মনে হচ্ছে এটা ভেরি মাচ মানে এটা মানে কনসার্নের বিষয়, এবং এটা সবাই তো এটা কনসার্ন বলেই তো মানে তুমি যে এক্সাম্পলটা দিলে এটা আসছে। আদারওয়াইজ যদি মানে তার ছাত্র মানে তার সন্তানের তো নিরাপত্তা অত ইউনিভার্সিটিতে নাই, নিরাপদ না। এখন ঠিক আছে, তুমি চাইবা ভালো ইউনিভার্সিটি দেওয়ার, বা ঠিক আছে খুলনা ভালো ইউনিভার্সিটি, বাট আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা সেফ এনভায়রনমেন্ট যদি স্টুডেন্টদের জন্য যদি এটা মেক শিওর করা না যায়, এটাকে যদি
মানে প্যারেন্টসরা যদি না বুঝে যে এটা সেফ এনাফ, তাহলে তো সে ওখানে দিতে চাইবে না। এখন যেখানে সেফ সে তো ওই ইউনিভার্সিটিতে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এরপরে বাংলাদেশের মানুষ আসলে অনেক এটা সহ্য হয়ে গেছে, তাই না? যে এরপরে যেখানে অনেক গন্ডগোল হয়েছে, অনেক মারামারি খুনাখুনি হয়েছে, ওইসব ইউনিভার্সিটিতে যদি একটু র্যাঙ্কিং ভালো থাকে তাও স্টিল মা বাপরা অনেকে দিতে চায়। কিন্তু আমি বলছি যে ওই প্যারেন্টসরা যদি এমন একটা সিচুয়েশন পায় যেখানে ভালো ইউনিভার্সিটি, ঠিক আছে, যদি একদম লাইক ফর লাইক কম্পারিজনে যাই, তাহলে হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটি যেখানে পলিটিক্স নাই, এবং সিমিলার কোয়ালিটি ভালো ইউনিভার্সিটি যেখানে পলিটিক্স আছে, এখনকার যে এক্সিস্টিং পলিটিক্স ফ্রেমওয়ার্ক, এটাতে কিন্তু একজন প্যারেন্টস, আমি নিজেও আমার সন্তানকে ওই যেই ভালো ইউনিভার্সিটি বাট যেটাতে পলিটিক্স আছে ওখানে দিব না। কারণ ওখানে আসলে মানুষ গড়ার চাইতে মানুষকে ক্ষতির, মানে পলিটিক্স এর মাধ্যমে অনেক ক্ষতির কারণ হতে পারে। তো এখন আমাদের দেশে আমরা যে একটা কথা বলে থাকি যে এক দেশে 3 ধরনের শিক্ষানীতি, 4 ধরনের শিক্ষা ব্যবস্থা। তো এইটার সাথে তাল মিলিয়ে আমার একটা প্রশ্ন, আমাদের বুয়েটে কিন্তু এখন স্টুডেন্ট পলিটিক্স ব্যান্ড, তাই না? তো আনঅফিসিয়ালি বলি আর অফিসিয়ালি বলি, এই জুলাই আগস্টের বিপ্লবের পরে অনেক ইউনিভার্সিটিতেও এটা ব্যান্ড হয়েছে, অফিসিয়ালি হয়েছে, অন্তত অফিসিয়ালি লেটার হেডে একটা নোটিশ আসছে। তো এখন এক দেশে দুই নীতি, মানে এটা কি সমর্থনযোগ্য কিনা? শুধু কি বুয়েটের ছেলে মেয়েদের পড়াশোনা দরকার? শুধু কি ডুয়েটের ছেলে মেয়েদের পড়াশোনা দরকার, বা কুয়েটের ছেলেদের ওই রুয়েটে নয় কেন? অথবা যদি হয় তাহলে সব জায়গায় পলিটিক্স কেন হবে না? মানে এটা একটা কোশ্চেন আসে না? হ্যাঁ, এখন এটা সাংবিধানিক অধিকারের কথা যদি বলা হয় তাহলে তো সব জায়গায় হওয়া উচিত, কিন্তু সাংবিধানিক অধিকার হওয়ার পরেও এটা যদি লোকাল যে অটোনমি যে বডি আছে, অটোনমাস যে বডি, আমাদের ইউনিভার্সিটির অটোনমাস বডি, তাদের যদি ওই সাংবিধানিক ভাবে যদি পাওয়ার দেওয়া থাকে যে হ্যাঁ সবাই যদি প্রশাসন যদি চায় তাহলে এটাকে ব্যান করতে পারে, অ্যালাউ করতে পারে অথবা ডিসঅ্যালাউ করতে পারে, তাহলে আমি মনে করি এটা মানে আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক থেকে, আমি তো লিগ্যাল এক্সপার্ট না, বাট আমাদের সাংবিধানিক যে অধিকারের ফ্রেমওয়ার্ক থেকে আসলে এটা মেনটেন করা হচ্ছে। এটা তাদেরকে ওইভাবে লোকাল যে অটোনমাস বডি আছে তাদেরকে অথরিটি দেওয়া হয়েছে। কিন্তু এখন মেইন কথা হচ্ছে এটা কেন হচ্ছে, এবং এটা করতে যদি আমরা সব জায়গায় যদি একই থিওরি একই রুলস ফলো করতে চাই তাহলে সাংবিধানিকভাবে সেটা করতে হবে। হ্যাঁ, সাংবিধানিকভাবে বলবে যে ওকে, ইউনিভার্সিটিতে এতদিন ছিল, ইউনিভার্সিটিতে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে গতানুগতিক ছাত্র রাজনীতি আছে সে ছাত্র রাজনীতি করা যাবে না, যদি এটা বলে তাহলে দ্যাটস ফাইন। কিন্তু ছাত্র রাজনীতি মানে হচ্ছে এটা, এখানে কিছু আমার মনে হচ্ছে এখানকার লিগ্যাল কিছু ডিফিকাল্টিসও থাকতে পারে। লিগ্যাল ডিফিকাল্টিস হচ্ছে যে এটাকে কিভাবে ডিফাইন করবা, কারণ ছাত্ররাই তো, যারা ছাত্র ইউনিয়ন করে, ছাত্র ইউনিয়ন মানে হচ্ছে ছাত্র ইউনিয়ন হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন, যেগুলো যে ছাত্র সংসদ নির্বাচন করবে, তারাও তো পলিটিক্স করবে, তাই না? তারাও পলিটিক্স করবে। এখন কথা হচ্ছে এটাকে সেপারেট করবা কিভাবে? এখন এটা কি করা যায় যে ওকে তাহলে হচ্ছে লেজুর ভিত্তি যেটা মাদার অর্গানাইজেশনকে সার্ভ করা যাবে না, এরকম করা যাবে। এখন যারা এতদিন মাদার অর্গানাইজেশনকে সার্ভ করতেছে তারা যদি অল্টারনেটিভ কিছু নিয়ে আসে লিগালি যেটা ভ্যালিড, বাট স্টিল ওরা মানে আলটিমেটলি যদিও ডাইরেক্ট কানেকশন নাই, আলটিমেটলি মাদার অর্গানাইজেশনকে যদি সার্ভ করে থাকে তাহলে সেটাকে কিভাবে সেপারেট করবে, এটা একটা বিষয়। মানে তাদের এটাকে কাউন্টার দিবে কিভাবে? আচ্ছা, আমার কথা বুঝে গেছে? আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে ছাত্রসেবী ছাত্রদল বললো যে ঠিক আছে আমরা ওদের সাথে আমাদের অফিসিয়ালি কোনো যোগাযোগই নেই, ঠিক আছে, যোগাযোগ নাই, আমরা কমপ্লিটলি নতুন অর্গানাইজেশন। এখন আমরা ছাত্র শিবিরের নামও চেঞ্জ করে দিলাম, ছাত্র দলের নাম চেঞ্জ করে দিলাম, ছাত্র ইউনিয়নের নাম চেঞ্জ করে দিলাম, নীল দল দিয়ে দিলাম, এখন যে কোনো একটা নাম XYZ একটা দিয়ে দিলাম। এখন এদেরকে কিভাবে, এখন আমরা ওরা কি করবে, ওরা একটা অর্গানাইজেশন করবে যে ওকে লেটস সে ডিবেটিং সোসাইটি, কারণ ছাত্র শিবির হচ্ছে ডিবেটিং সোসাইটি করলো, ছাত্রদল করলো হচ্ছে লেটস সে কালচারাল সোসাইটি। এখন ছাত্রদলের যে গ্রুপগুলো আছে ওরা কালচারাল সোসাইটির আন্ডারে ব্যানারেই তারা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কালচারাল অ্যাক্টিভিটিসের আন্ডারে তারা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চালাচ্ছে। সেটা ঠিক আছে, ধরে নিলাম যে মাদার অর্গানাইজেশনকে সার্ভ করতেছে না, বাট তারা কিন্তু সেই একই গ্রুপ
একই মেন্টালিটি, সেম কাজগুলোই হয়তো করতেছে না, হয়তো কিছুটা ভিন্ন কাজ করতেছে। এখন এটা কি অ্যাকসেপ্টেবল কিনা, এটা একটা বিষয়। এটা অ্যাকসেপ্টেবল হইতে পারে টু সাম এক্সটেন্ট, প্রোভাইডেড তারা পলিটিক্যাল অর্গানাইজেশনের কোনো মিটিং, পলিটিক্যাল অর্গানাইজেশনের কোনো ইভেন্টে তারা ওইভাবে পার্টিসিপেট করতে পারবে না, যেটা আমাদের এখন যেটা দেখি। এখন একটা অর্গানাইজেশন, মানে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন যখন মিটিং কল করে, তখন কিন্তু দেখা যায় যে মূলত বড় একটা হিউম্যান রিসোর্স, যদি বলি বড় একটা হিউম্যান রিসোর্স কিন্তু ওই পলিটিক্যাল অর্গানাইজেশনের যে স্টুডেন্ট উইং আছে তাদের থেকে আসতেছে। তাদের যখন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, ফর এক্সাম্পল হরতাল বা বিভিন্ন ডেমনস্ট্রেশন হচ্ছে, তখন কিন্তু তাদের ব্যানারে তারা সংগঠিত হয়ে ওই বিশ্ববিদ্যালয় থেকে চলে আসতেছে পল্টনে, চলে আসতেছে ধানমন্ডিতে, চলে আসতেছে তোমার কি বলে এটাকে মগবাজারে, অথবা চলে আসতেছে প্রেস ক্লাবে। ঠিক আছে, তো ওইটা যদি ব্যান্ড থাকে যে আমার এইটা কি ইউনিভার্সিটি তো অবশ্যই ম্যানেজ করতে পারবে, তারা এটা মানে কন্ট্রোল করার কথা যে তার স্টুডেন্ট কোথায় যাচ্ছে, তার স্টুডেন্ট কি করতেছে না করতেছে। এইটা যদি স্টুডেন্টের প্রক্টোরিয়াল বডি বলি অথবা অ্যাডমিনিস্ট্রেশন বলি, তারা যদি এইটা কন্ট্রোল করতে না পারে, তাহলে তো তার ইউনিভার্সিটি চালানোর কোনো যোগ্যতা বা তার ইউনিভার্সিটি চালানোর কোনো অধিকার থাকতে পারে না বলে আমি মনে করি। আরেকটা বিষয় আমি যেটা মনে করি, এটা একটু ফার মোর ডিফিকাল্ট। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ তারা এইভাবে মনিটরিং করা একটা সমস্যা, এবং এটা ডিফিকাল্ট ওদের সেন্সে, ওদের পক্ষ থেকেও এটা সাইডে এটা খুবই ডিফিকাল্ট। প্লাস হচ্ছে এটা আবার শেষে আরেকটা লিগ্যাল বা সাংবিধানিক যে অধিকার আমরা বলি, সেটা ওই দিকে চলে আসে। একটা প্রত্যেক নাগরিকের তার নিজস্ব চিন্তা চেতনা বা নিজস্ব রাজনীতি করার যে অধিকার, সেটা তো আছে। এখন এটা হতে পারে কিনা, মানে এটা আমার কাছে মনে হচ্ছে সেটা ডিফিকাল্ট মনিটরিং করাটা, এবং সেটা আমাদের যে নাগরিক বা মানুষের যে অধিকার, যে হিউম্যান রাইটস, সেটাকে ভায়োলেট করতে পারে। এটা কমপ্লিটলি লিগ্যাল একটা রাইটস এর একটা লিগ্যাল ব্যাপার। কিন্তু যেটা ইউনিভার্সিটি করতে পারে, মেকশিওর করতে পারে যে যেটা ব্যান মিন্স ব্যান, যেটা এখন যেটা করতেছে বুয়েট যেটা করতেছে, বা অন্যান্য ইউনিভার্সিটি আমাদের যতটুকু জানি আমাদের ডুয়েটও করতেছে, এটা করতেছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে কোনো পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিস করতে পারবে না। এখন ইউনিভার্সিটির বাইরে যদি কেউ যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করে, সেটা ছাত্র হিসেবে না থেকে সেটা বিএনপি হিসেবে করুক বা জামাত হিসেবে করুক বা অন্য যে কোনো দল হিসেবে করুক। আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে পুরো স্টুডেন্ট এটা যদি স্টুডেন্ট পলিটিক্সের অংশটাই যদি আমরা বাদ দিয়ে দিই, শুধুমাত্র ইউনিভার্সিটি কেন্দ্রিক স্টুডেন্ট ইউনিয়ন বা ছাত্র সংসদ নির্বাচন হবে, ওখানকার স্টুডেন্টরা ইনভলভ থাকবে, সকল ধরনের কাজ কারবারে ইনভলভ থাকবে। কিন্তু যে স্টুডেন্ট পলিটিক্স আছে, স্টুডেন্ট মানে রাজনৈতিক এটা গতানুগতিক, সেটাকে ভেঙে দিয়ে, সেটাকে কমপ্লিটলি ভেঙে দিয়ে যেটা করতে পারে সেটা হচ্ছে ওকে, স্টুডেন্টরা যদি তাদের যদি আগ্রহ থাকে, তারা করবে না কেন? আমি জাস্ট এক্সাম্পল দিই, এখানে ইউকে কনজারভেটিভ এবং লেবার পার্টির কিন্তু স্টুডেন্টদের টিম আছে। স্টুডেন্ট টিম আছে মানে হচ্ছে ওরা কিন্তু আলাদা কোনো নাম নাই ওদের। স্টুডেন্ট লেবার, এটা লেবারের এই ছাত্র সংগঠন বা কনজারভেটিভের এই ছাত্র সংগঠন, এটা না, ওরা লেবারেরই লোক, লেবারের লোক। এখন যদি ছাত্ররা যদি করতে চায় তো ছাত্ররা করুক, তারা জামাত করুক, তারা বিএনপি করুক, তারা অন্যান্য দল আছে সে দলগুলো করবে, সেটা তো কোনো আপত্তি নেই, সেটা তাদের একটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা স্টুডেন্ট পলিটিক্সটাও গণতান্ত্রিক অধিকার। আমার কাছে মনে হচ্ছে এটা ওই অধিকারটা দিয়ে দেওয়াতে আমরা এটাকে মিস ইউজ করতেছি, সেটাকে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে সেটাকে আমরা বন্ধ করে দিই। এটা সংবিধান তো, এটা সাংবিধানিক এই জিনিসটা তো আমরা ক্লজটা তো আমরা অ্যাড করে এটা সংবিধান তো এখন রিফর্ম হচ্ছে। এখন আমাদের একটা রিফরমেশন ফেজে আমরা আমাদের পুরো দেশটাই আছে, তাই না? প্রত্যেকটা সেক্টরে আমাদের যেমন 10 থেকে 11টা কমিশন হয়েছে, তো এই 10 থেকে 11টা কমিশন কিন্তু অনেক প্রস্তাবনা দিয়েছে, যেগুলো যদি আসলে বাস্তবায়ন হয় দেশটাই পরিবর্তন হয়ে যাওয়ার কথা, তাই না? টু সাম এক্সটেন্ট, অ্যাট লিস্ট ফর দা শর্ট পিরিয়ড অফ টাইম। তো এখন আমরা যে ব্যানিং বলি অথবা আমাদের এই স্টুডেন্ট পলিটিক্স নিয়ে মানুষের পারসেপশনটা যে একটা নেগেটিভ ইমপ্রেশন আছে, এটার মূল কারণটা কি বলে তোমার মনে হয়? এরপরে আমরা ইন ফিউচার নিয়ে একটু আলোচনা করব, এরপর শেষ করে অলরেডি 45 মিনিটস গন। সো এর কারণটা কি? আমাদের এই কথাটা আসলো কেন, মানে আমাদের এই কথাটা আসতেছে কেন যে স্টুডেন্ট পলিটিক্সের
প্রয়োজনীয়তা আছে কিনা, এই কথাটাই বা আসতেছে কেন? এটা আসলে এটার পিছনে আমি বলবো আমাদের সাউথ এশিয়াতে একটা বিষয় কাজ করে। সাউথ এশিয়াতে এই জিনিসটা খুবই প্রমিনেন্ট আর কি, যে যার পাওয়ার আছে। আসলে আমাদের তো আমরা অনেক দিক দিয়ে ক্রাইসিস, তাই না? আমাদের অর্থনৈতিক ক্রাইসিসে আছি, আমাদের সোসাইটাল যে যে মানে মোরাল বা কোয়ালিটি বলবো মানুষের, সেই অনেকগুলো সেক্টরে কিন্তু আমরা অনেক পিছিয়ে আর কি। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা আসার পিছনে অন্যতম কারণ হচ্ছে সবাই সোসাইটিতে যার পাওয়ার আছে তাকে সবাই রেসপেক্ট করে, এই একটা মেন্টালিটি বা আমাদের সোসাইটিতে এটা সোশ্যাল একটা নর্ম বলা যায়, সোশ্যাল নর্ম হয়ে গেছে। যার কাছে পাওয়ার আছে সে যাচ্ছে তাই করতে পারে এবং তাকে সবাই রেসপেক্ট করে। এবং মানুষ হচ্ছে মানুষের ন্যাচারাল এটা কি বলবো, ন্যাচারাল যে ইনস্টিংক্ট, ভালো লাগে ইনস্টিংক্ট, তা সে পাওয়ার চায়। সে চায় যে সে অন্যকে কন্ট্রোল করবে, নিজে তোমাকে কেউ কন্ট্রোল করতে চায়, তুমি এটা পছন্দ করবে না, কিন্তু তুমি চাইবে যে ঠিক আছে আমি লিডার হই, আমি কন্ট্রোল করব। ঠিক আছে, এই যে মানুষের যে একটা চাওয়া পাওয়া, এটাকে আসলে আমাদের সাউথ এশিয়ান মানুষদের মধ্যে খুব বেশি ডমিনেন্ট। এই কারণে ছাত্ররা যেই কাজগুলো করে ইউনিভার্সিটিতে, তারা স্টুডেন্ট পলিটিক্স করে, পাওয়ার গেইন করে, তারপর হচ্ছে এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আরো যে তুমি যদি স্টুডেন্ট পলিটিক্স যদি থেকে আর্লি লাইফ, স্টুডেন্ট পলিটিক্স মানে হচ্ছে আর্লি লাইফে তুমি পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকলা, তুমি যত বেশি পরিচিত হবা তাদের, তাহলে ফিউচারে তোমার হিস্ট্রিক্যালি দেখো, ফিউচারে তোমার ওই এমপি মন্ত্রী এগুলো প্রাইম মিনিস্টার এগুলো হওয়ার সুযোগ থাকে। ঠিক আছে, এখন ওরা দেখতে পায় যে এটা করলে তো আমি এরকম হচ্ছে, আমার এটা হচ্ছে আমার আমরা কি করি পাথওয়ে, আমরা যদি পিএইচডি করতে যাই আমাদেরকে কোন কোন পাথওয়ে এটা তো জানি, আমরা তো নোন পাই। স্টুডেন্টদের জন্য আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্ট পলিটিক্স যারা করে বা বাংলাদেশের মানুষ এটা ওভারঅল এটা ধরে নিছে, মেনেই নিছে, এই পাথে গেলেই ঠিক আছে, এটা খুবই সহজ পাথ। আদারওয়াইজ বাংলাদেশে তো এটা সম্ভব, কিছু ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে, যেমন বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে যাদের টাকা আছে, অর্থবিত্ত আছে, দেখো এটা দুটো জিনিস প্লে করে। এক হচ্ছে either you have money or you have some sort of like the political background of like leadership role, or either family background, heritage, family background, or coming from the student politics, right? স্টুডেন্ট পলিটিক্স মানে তুমি একটা বড় নেতা, এটা এস্টাবলিশ হয়ে গেছে, এটা হলে তাহলে তোমার টাকা না থাকলেও চলবে হয়তো, ঠিক আছে। কিন্তু আরেকটা হচ্ছে মানে যেটা হয়েছে এখন সালমান আফ রহমানদের মতো এরকম যারা বড় বড় বিত্তশালী, ওরা এসে জুড়ে বসছে, এমপি মন্ত্রী বড় বড় মানে প্রভাবশালী অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এটা আসলে সমাজের আমাদের মানুষগুলো আমাদের সোসাইটাল নর্মে একটা পরিণত হয়েছে, মানুষগুলো এটাকে অ্যাকসেপ্ট করে ফেলছে, যার কারণে এটা একটা নর্ম হয়ে গেছে। আসলে যেটা নর্ম হয়েছে, তুমি কিন্তু এখন আমাদের সমাজে আরেকটা কনসেপ্ট, মানে সবাই হতে চায় যে ডাক্তার ইঞ্জিনিয়ার, বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার, এই কথাটা সবাই আসে না। এর বাইরে কিন্তু অনেক প্রফেশন আছে যেগুলো সব প্রফেশন অনারেবল। আমি যেটা বলতে, সমাজের মধ্যে কিন্তু অনেক আরো ভালো ভালো প্রফেশন আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার চাইতেও কিন্তু অনেক বড় বড় প্রফেশন আছে, তাই না? বাবা লাগছে বিসিএস ক্যাডার হতে চায়, এখন সমাজে এটা নর্ম হয়ে গেছে, কে কিছু বললেও হচ্ছে ও বড় হয়ে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে নাকি, একটা নর্ম হয়ে গেছে, বা বিসিএস ক্যাডার হবে নাকি। তো যদিও এটা চাইতে বিজনেস যারা করে তারা ফাইন্যান্সিয়ালি বলো, তারপরে অনেক দিক দিয়ে কিন্তু তারা অনেক বেশি ডমিনেন্ট কন্ট্রিবিউট করতেছে, এবং এটা মানে সোসাইটিতে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে। তার চাইতেও মানে সবার একটা নর্ম। তো আমি যেটা দেখি সেটা হচ্ছে সবাই এটাকে নর্ম হিসেবে ধরে নিচ্ছে, এটাকে এভাবে চলে আসছে, এবং স্টুডেন্ট পলিটিক্স যেটা ওটা ওভাবে তারা ধরে নিছে, এটাই স্টুডেন্ট পলিটিক্স এর যে মানে মানুষের যে একটা ব্যাড ইমপ্রেশন, পারসেপশনটা যে একেবারে তলানিতে স্টুডেন্ট পলিটিক্স নিয়ে, তো এটা কি কোনোভাবে টু সাম এক্সটেন্ট রিফর্ম করা যায় কিনা? রিফর্মটা এমন হতে পারে কিনা যে একটা স্টুডেন্ট যখন সে কোনো পলিটিক্যাল স্টুডেন্ট উইং হোক, সে যখন কোনো পদে যাইতে চাইবে, অথবা সে স্টুডেন্ট ইউনিয়নে যখন ইলেকশনে পার্টিসিপেট করতে চাইবে, তখন তাকে he or she has to have some sort of
মানে একাডেমিক রিজাল্টস, her or his academic should have some reach some threshold. For example, তুমি 3.5 এর নিচে 3 এর নিচে তোমার স্কোর থাকলে তুমি পার্টিসিপেট করতে পারবে না। এটা তো মানে খুবই হাইলি অ্যাম্বিশিয়াস একটা বিষয়, মানে এটা করতে পারলে তো ভালো হতো। আমি বলতেছি না 3.5 হতো তাহলে, হ্যাঁ, বাট এটা তো মানে আমরা আইডিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে পারি হ্যাঁ ওকে ফাইন, যদি 3.5 এর নিচে, তার মানে হচ্ছে তোমাকে স্টুডেন্ট পলিটিক্স করতে হলে তোমাকে ভালো পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, করতে হবে, তাহলে তুমি স্টুডেন্ট পলিটিক্স করতে পারবে। এখন তখন হবে কি, সে কিন্তু তোমার পড়াশোনা করতে বাধ্য হবে, সে স্টুডেন্ট পলিটিক্স করতে হলেও ধরো তাকে 3.5 পর্যন্ত পাইতে হবে, এট দ্য সেম টাইম তাকে 80% ক্লাসে জয়েন করতে হবে। এই ক্রাইটেরিয়া যদি ওইটা হয়তো বাট এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা কে ইমপ্লিমেন্ট করবে, এটা ইমপ্লিমেন্ট করবে যে আমি বলতে রিফর্মের ক্ষেত্রে আমরা তো অনেক রিফর্ম নিয়ে চিন্তা করতেছি, এখন স্টুডেন্ট পলিটিক্সকে রিফর্ম করা যায় কিনা এইভাবে। ফর এক্সাম্পল তোমাকে 3 থাকতে হবে তোমার সিজিপিএ, হ্যাঁ, তুমি যদি পার্টিসিপেট করতে চাও 3 বা 3.25 ডিপেন্ডিং অন দ্য ডিপার্টমেন্ট, ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি, তো আর এট দ্য সেম টাইম তোমাকে 80% প্রেজেন্স থাকতে হবে অ্যাট লিস্ট ইন দ্য ক্লাস। তো এটা থাকলে, এটা মেনটেন করলে তো হবে কি, আমার পার্সোনাল পারসেপশন হচ্ছে তখন কিন্তু সে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি হয় আমাদের দেশে, তারপরে মিডিল মিসিং এর নামে গণরুমের মানুষকে নির্যাতন করা, মানুষকে ক্রিমিনাল অফেন্স করা, হ্যাঁ, তো এইগুলো করার মতো কিন্তু সে তার মেন্টালিটি তখন চেঞ্জ আসবে যে না আমার তো পড়াশোনা আছে, আমার তো ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, আমি কিভাবে আমার পড়াশোনা বা ক্লাস বাদ দিয়ে আমি ওই অমক বড় ভাইয়ের ডাক দিল তার কাছে চলে গেলাম। হ্যাঁ, এটা আসলে এটা আমি বলবো খুবই অপটিমিস্টিক আর কি একটা চিন্তা, বাট করতে পারলে তো এটা বেস্ট, বাট আমার কাছে মনে হয় যে অপটিমিস্টিক চিন্তা এবং এটা ইমপ্লিমেন্টেশন করাটাই আসলে ডিফিকাল্ট। এটা 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 এই রিফর্ম এটা যাই হোক আমি অ্যাপ্রিশিয়েট করি তুমি এটা বলছো, বাট এটা খুবই অপটিমিস্টিক। আমি ডাউট এটা আসলে আদৌ কি সম্ভব কিনা, প্র্যাকটিক্যাল কিনা সেটা আমি ডাউটফুল এটা। বাট যেটা আমি মনে করি সেটা হচ্ছে লেটস সে আমরা তোমার রিফর্ম দরকার, আমাদের স্টুডেন্ট পলিটিক্সে রিফর্ম দরকার, এই ব্যাপারে তো কোনো এটা দরকার, হ্যাঁ এটা রিফর্ম দরকার। এখন রিফর্ম দরকার হতে হলে আমার যেটা লেজুর ভিত্তিক যে জিনিসটা এটাকে কাট আউট করে দিতে হবে, মানে মাদার অর্গানাইজেশনকে সার্ভ করার যে টেন্ডেন্সি সেটাকে কাট আউট করে দিতে হবে। ওদের মানে স্টুডেন্টরা কোনো কারো এই যে মাদার অর্গানাইজেশনকে সার্ভ করবে না, কোনো নেতা কারো অধীনে কাজ করবে না, তাদের অধীনে ডান হাত বাম হাত হয়ে তাদের অধীনে মানে কি বলবো ফোর্স হয়ে কাজ করবে না, এই জিনিসটাকে কমপ্লিটলি কাট আউট করে দিতে হবে। এটা করে পাশাপাশি যে কাজটা করতে হবে আমার নিজের যে সেটা হচ্ছে ইন্টার অর্গানাইজেশন গুলোতে অনেক বেশি অ্যাক্টিভিটিস রাখতে হবে। প্লাস আমরা ডিবেটিং সোসাইটির কথাই বলি, ডিবেটিং সোসাইটিতে কি করি আমরা, বিভিন্ন ডিবেট অর্গানাইজ করি, অন্যান্য বিষয়গুলো মানে প্রতিযোগিতা, যেটা প্রতিযোগিতামূলক যে কম্পিটিটিভ কিছু অ্যাক্টিভিটিস তৈরি করা, ক্রিয়েট করা। এখন নতুন কিছু করে এই লেজর ভিত্তিক রাজনীতি যদি না থাকে তাহলে এদের কাজ তো হওয়া উচিত তাদের যে কাজগুলো তাদের স্কিল ডেভেলপ করবে, সেই কম্পিটিটিভ কাজগুলো যে একটা কম্পিটিশন তৈরি করা, সেটাতে এই এক্স ভার্সেস ওয়াই পার্টি তাদের যারা আছে তারা অংশগ্রহণ করলো, এটা করা উচিত। মারামারির প্রতিযোগিতা বা হল দখলের প্রতিযোগিতা বা অন্যান্য আধিপত্যের যে প্রতিযোগিতা সেটা বাদ দিয়ে কাজগুলো কনস্ট্রাকটিভ যে কাজগুলো আছে সেগুলো করা উচিত। তাহলে আমার কাছে মনে হয় কিছুটা গুণগত পরিবর্তন আসে। আর আরেকটা বিষয় আমি মনে করি এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ডায়ালগের ব্যবস্থা করা। ডায়ালগের ব্যবস্থা করা, ডায়ালগ মানে হচ্ছে এগুলো যখন এই যে ভায়োলেন্স গুলো হয় ইউনিভার্সিটি গুলোতে, যে স্টুডেন্ট পলিটিক্স এর একজন আরেকজনের প্রতি মারামারি, তারপর হচ্ছে এটা অনগোয়িং এর থেকে, তারপর হচ্ছে এটা যখন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় তখন এক গ্রুপ আরেক গ্রুপের সাথে কথা বলে না, তাই না? তো এই কালচার থেকে বের হয়ে আসতে হলে আমার মনে হচ্ছে মোর ডায়ালগ হতে হবে, ওপেন ডায়ালগ, অনেকটা আমি মনে করি পার্লামেন্টের মতো। পার্লামেন্টে কি হয়, পার্লামেন্টে যেটা হয় যে ওখানে অনেক চিল্লাচিল্লি অনেক কিছু হয় যুক্তিতর্ক দিয়ে, ওখানে তো আর
লাঠি সোটা দিয়ে হয় না। সো এই ডায়ালগের মাধ্যমে তারা যুক্তিতর্ক দিয়ে এখন অনেকে আমি যেটা জানি ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে করার চেষ্টা করতেছে অনেক মিডিয়া, তারা একটা ঘটনা করছে, দুই গ্রুপকে নিয়ে আসছে, ছাত্রদলের লোক নিয়ে আসছে, ছাত্র শিবিরকে নিয়ে আসছে, বৈষম্যবিরোধী কাউকে নিয়ে আসছে, অন্য বাম কাউকে নিয়ে আসছে, নিয়ে এসে তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে জনতার সামনে, লোকজনের সামনে এটাকে গ্রিল করতেছে, তাই না, ওদেরকে অ্যাকাউন্টেবল করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তাহলে এই কাজটা আমি মনে করি ইউনিভার্সিটিতে নিজস্ব প্রেমিসে, ইউনিভার্সিটির যে প্রেমিস এগুলো আছে ওইখানে এই আয়োজনটা করা উচিত। আচ্ছা, তো এখন স্টুডেন্ট পলিটিক্সের আমরা প্রধান যে সমস্যাটা ইদানিং দেখতেছি, মানে আমি শেষের দিকে আসছি, তো আমাদের এই মানে এই টপিকটা, এটা সিলেকশনের একটা কারণ কিন্তু হয়তো তুমি দেখছো, বাংলাদেশে কিন্তু ভায়োলেন্স কিন্তু আবার শুরু হয়েছে। আমরা গত ফ্যাসিবাদের সময় যেটা দেখেছি সেটা হচ্ছে একদল কেন্দ্রিক ডমিনেন্স, আর বাকি যে অর্গানাইজেশন ছিল, যেগুলো ছিল ইভেন সাধারণ ছাত্রছাত্রী ছিল, তাদের উপরে একটা স্টিম রোলার চালাইতো, তাই না? তারা মানে কোনো কারণ ছাড়াই, অনেক সময় কোনো কারণ ছাড়াই তাদের পলিটিক্যাল অর্গানাইজেশনের মতের বিরুদ্ধে হোক অথবা তাদের সাপোর্ট না করার কারণে হোক, তারা কিন্তু নির্যাতন করতো। এখন যেটা দাঁড়াচ্ছে, আমরা ইফ উই লুক ফরওয়ার্ড, আমাদের মানে ভবিষ্যৎটা কি তাহলে? আমাদের এই যে সিনারিও গুলো গত কয়েকদিনে দেখলাম, এই সিনারিওতে থেকে উত্তরণের উপায়টা কি বলে হয় তোমার মনে হয়? ছাত্র শিবির, বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে কোন্দল শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে আশাটা নিয়ে মানে 5ই আগস্টের পরে যে স্বপ্নটা দেখতে শুরু করছিলাম, এই স্বপ্নটা তো কিছুটা মলিন হয়ে অলরেডি গেছে, আর সামনে তো ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে আর কি। তো কিভাবে উত্তরণের পথটা কি হইতে পারে? এখানে উত্তরণের অনেকগুলো পথ থাকতে পারে, তার মধ্যে এটা ইম্পর্টেন্ট একটা বিষয় হবে হচ্ছে, যেহেতু ছাত্রলীগ এখন ওপেনলি কোনো পলিটিক্স ওরা নিষিদ্ধ এবং ওপেনলি কোনো পলিটিক্স করতে পারতেছে না, ছাত্র আওয়ামী লীগও করতে পারতেছে না, এখানে এটা খতিয়ে দেখা দরকার, একটা মানে কমন একটা দুই পক্ষই যাকে মানে এরকম কাউকে দিয়ে কাউকে মধ্যস্থতায় খতিয়ে দেখার দরকার, এই ঘটনাগুলো ঘটতেছে যে এটার মধ্যে ওদের কোনো ইন্ধন আছে কিনা, ওদের কোনো চক্রান্ত আছে কিনা। আচ্ছা, এটা প্রথমে এটা ফাইন্ড আউট করা দরকার। এটা যদি থাকে তো তাহলে এটাকে সর্ট আউট করতে হবে, আর যদি না থাকে তাহলে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে দলগুলোর মধ্যে ডায়ালগ করা। আমরা দেখতেছি যে যার মতো অবস্থায় আছে, ও একে দোষারোপ করতেছে, একে দোষারোপ করতেছে, ঠিক আছে, এভাবে যদি চলতে থাকে তাহলে ভায়োলেন্স এগুলো সামনে আরো বাড়তে থাকবে। আর যদি আমরা যদি প্রত্যেকটা মাসে এট দ্য এন্ড অফ দ্য মান্থ, ঠিক আছে, কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আমরা সংসদের মতো একটা দলীয় বিভিন্ন দলের যে হাইকমান্ড আছে বা ওদের একটা নিজস্ব একটা কমিটি করা যেতে পারে, যেখানে এগুলো ডিসকাস হবে কিভাবে মিনিমাইজ করা যায়, কেন হচ্ছে, কি হয়েছে, এবং যদি কেউ যদি দোষী থাকে সেটাকে দুই দলের পক্ষ থেকে এটাকে পানিশমেন্ট করা, এগুলো করে কিছুটা মিনিমাইজ করা যাবে। কিন্তু আলটিমেটলি আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে লেজুর ভিত্তি যেই মাদার অর্গানাইজেশনকে সার্ভ করার এই কনসেপ্ট থেকে স্টুডেন্টদেরকে বেরিয়ে না আসলে এটা কখনোই কমপ্লিটলি তোমার ভালো অবস্থায় থাকবে না। আচ্ছা, তো আমার এখন আমি যে জিনিসটা তোমার কাছে জানতে চাই সেটা হচ্ছে আমাদের কালচারাল যে নর্মসটা আছে, আমরা তো বাইরের দেশে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, উন্নত দেশে অনেক অনেক বছর যাবত থাকার যে অভিজ্ঞতা, সেটা থেকে আমাদের একটা কনসেপ্ট, একটা মানে আইডিওলজি হচ্ছে আমার মাসেল পাওয়ার আছে, আমার বিপক্ষে সে অন্য একজন এসে কথা বলবে অথচ আমি চুপ করে থাকবো, এটা হয় না, এরকম একটা পারসেপশন আছে। তো এখন আমার পেশি শক্তি আছে বলেই অথবা কোনো একটা যুক্তিযুক্ত কারণ আছে বলেই কি আমি কারো গায়ের উপরে হাত দিতে পারি? ফিজিক্যাল এটা তো আমি শিওর যে বাংলাদেশের সাংবিধানিকভাবে লিগ্যাল ফ্রেমওয়ার্কে এটা অবভিয়াসলি এটা হচ্ছে লিগ্যাল, মানে লফুল না, ইলিগাল, পানিশেবল, ইট শুড বি পানিশেবল। এখন এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না, হয় না, ঠিক আছে, একজন একজনকে হাত করতে, এগুলোকে যদি টোটাল আইনের মধ্যে নিয়ে আসা যায়, এখানে ফিজিক্যাল এঙ্গেজমেন্ট এটা খুবই সিরিয়াস ক্রাইম হওয়া উচিত। মানে তোমাকে যদি সিরিয়াস ওই স্টেজে যদি সিরিয়াস না ধরো তাহলে
ওই স্ট্যাটাস যাবে, এরপরে পরবর্তীতে খুনাখুনি পর্যন্ত হয় হচ্ছে। এবং শুরুটা কিন্তু প্রথমে কিন্তু এভাবে হয় না, প্রথম হচ্ছে ফিজিক্যাল এঙ্গেজমেন্ট। যার কারণে আমি বলি এখানে কিন্তু তুমি যতই শাউট করো, যতই চিল্লাচিল্লি করো, বাক বিতণ্ডার কোনো সমস্যা নাই, নো অফেন্স। এখানে তোমাকে কিছু করবে না, এখানে ল এনফোর্সমেন্টের কোনো এজেন্সি তোমাকে কিছু বলবে না। দুজনের সাথে তোমাদের বাক বিতণ্ড হচ্ছে, তোমাদের আর্গুমেন্ট হচ্ছে, হিটেড আর্গুমেন্ট, এভরিথিং ইজ ওকে, লফুল। বাট তুমি অ্যাজ লং অ্যাজ তুমি ফিজিক্যাল কন্টাক্টে যাচ্ছ না, যখন এই ফিজিক্যাল এনগেজমেন্ট বা ফিজিক্যাল কন্টাক্টে গেছো, এখানে কেউ একজন অফেন্স করছে, তাকে সে হচ্ছে পানিশেবল। এটা ল হচ্ছে খুব স্ট্রিক্ট, এবং এটাকে ইমপ্লিমেন্ট করা শুধু আমি জানি আমাদের দেশেও এটা আছে, আমি শিওর। কিন্তু অবশ্যই একজনকে একটা চট দেওয়ার জন্য তার শাস্তি হয়েছে, এরকম হয়েছে আইনের মাধ্যমে হয়েছে বাংলাদেশে? এটা কিন্তু আছে রাস্তাটা চট, এবং এটা প্রমাণিত যে এই চট দিছে, এটার জন্য শাস্তি হয়েছে? শাস্তি হয়নি। তো এখন আমিও দেখিনি। তা আমি লেটসে দুইজনের মধ্যে যে চর খাইছে, হয়তো সে অপরাধী, অন্যায় করছে, ও হয়তো অপরাধী এবং সে চর খাইছে, তাহলে এই চর যে দিছে সেও তো একটা অপরাধ করছে, সেপারেট একটা অপরাধ, চর দিছে একটা অপরাধ। আর যে অপরাধী, যে চর খাইছে লেটসে, ও তো অলরেডি একটা অপরাধ করছে, তার অপরাধের জন্য বিচার হবে হচ্ছে সে যে অপরাধ করছে, আর যে চর দিছে সে চরের জন্য সে অপরাধী। তাহলে দুজনের বিচার হওয়া উচিত এখানে। এই যে এই কথার পার্সপেক্টিভে আমার প্রশ্ন, এখন আমরা রিসেন্ট ভায়োলেন্স গুলো দেখলাম, তাই না, বাংলাদেশে। এখানে তো আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বলি অথবা সিসি ফুটেজ বলি, যেভাবেই হোক আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পারতেছি যে লোকগুলোর হাতে অস্ত্র আছে, যে লোকগুলো এই ক্লাসে জড়িত, তো এরগুলো তো মানে ইজিলি আইডেন্টিফাইবল। এখানে তো রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই, এখান থেকে কোনো গবেষণা করার প্রয়োজন নাই এ কারা, তাই না, গোয়েন্দা সংস্থারও কোনো মাথা ঘামানোর দরকার নেই। তো এই যে লোকগুলো যারা অস্ত্র হাতে আছে, যাদের ক্লাসগুলো হয়েছে, ফিজিক্যাল ভায়োলেন্স যারা করছে, মানে একজনের সাথে আরেকজন মারামারি করছে, তাদেরকে কেন এ পর্যন্ত আইনের আওতায় আনা হলো না? এখন তো যতদূর আমরা জানি যে ল এনফোর্সমেন্ট এজেন্সি অথবা বিচার বিভাগ স্বাধীন, তো এরা কেন এখনো গ্রেপ্তার হয় নাই? এখন আসলে স্বাধীন বললেও আসলে যাদেরকে দিয়ে ইমপ্লিমেন্ট করা হবে, আমি তো দেশে ডিসেম্বরে দেশে 3 সপ্তাহের জন্য দেশে গেছিলাম, তো আমার যেটা মনে হয়েছে পুলিশ তো আসলে অ্যাক্টিভ না, পুলিশ এখন ইনঅ্যাক্টিভ কমপ্লিটলি। ওদের আচ্ছা, পুলিশ ধরে অ্যাক্টিভ হলো, কিন্তু তারপরে এই ফিনোমিনা গুলো কি আমরা কি কখনো জীবনে দেখেছি যে একজন আরেকজনকে সামান্য একটা স্ল্যাপ করছে, চড় দিছে, তার জন্য তার 3 মাসের জেল হয়েছে? কিন্তু এটা অনেক সিভিয়ার হওয়ার পরে তো হয় না। না, সিভিয়ার আমি ছোট একটা উদাহরণ দিতেছি এই কারণে, কারণ আমরা যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখি অথবা বাংলাদেশের বাইরে আমি যে সমস্ত দেশে ঘুরছি, থাকছি, দেখছি, তুমি একজনকে একটা চড় দিলে তোমার 3 মাসের জেল হবে, তোমার 1 মাসে 3 মাসের জেল হবে। কিন্তু এই কারণটা কেন বাংলাদেশে হচ্ছে না? এটা কেন হচ্ছে না, কারণ আমাদের এটা সোসাইটাল নর্মে হয়তো এটা এগেইন মানে চলে আসছে যে এটাকে তোমার যদি স্ট্রিক্টলি যদি এটা হ্যান্ডেল করা না হয়, তাহলে এখন চরের জন্য যদি লেসে 3 মাস, যদি এখানে বেশি কিছু কনস্ট্রেইন আছে আসলে বলতে হবে, চরের জন্য যদি 3 মাস দেওয়া জেল খাটা লাগে কাউকে, বাংলাদেশের যে অবস্থা, এতে তো 1 কোটি 1.5 কোটি মানুষ জেলে রাখতে হবে। না এটা ঠিক আছে, এটা জেল না হোক, অন্য কোনো পানিশমেন্ট হতে পারে, লেসে পানিশমেন্ট হতে পারে হচ্ছে ফাইনান্সিয়াল পানিশমেন্ট হতে পারে, ঠিক আছে, ফাইনান্সিয়াল একটা পানিশমেন্ট হতে পারে। তুমি একটা চট দিছো, তুমি যাকে চট দিছো, ক্রিমিনাল অফেন্স তো শুধু ফাইনান্সিয়াল পানিশমেন্ট দিয়ে তো জাস্টিফাইবল না। ক্রিমিনাল অফেন্স, এটা তো একটা ক্রিমিনাল অফেন্স, তাই না? এখন এই ট্রেন্ড বা এই কালচারটা যদি আমাদের ডেভেলপ করতে হয়, আমাদের এক্সাম্পল তো সেট করতে হবে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে এটা বেস্ট কনস্ট্রেন্ট আছে বাংলাদেশের পার্সপেক্টিভে, এটা কনস্ট্রেন্ট আছে। আবার একদিক দিয়ে কনস্ট্রেন্ট আছে, আর একদিক দিয়ে এটাকে কি বলবো, এটা সোসাইটাল যে নর্মের মধ্যে চলে আসছে, ছোটখাটো ভায়োলেন্স গুলোকে এটাকে ওই পুলিশের কাছে যাওয়া লাগে না, অ্যাকসেপ্ট করে ফেলছি। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে ফেলছি। হ্যাঁ, কিন্তু এটা তো অ্যাকসেপ্টেবল না বাই ল, এটা অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, অ্যাকসেপ্টেবল না, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে আসলে আমাদের অনেক আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। হ্যাঁ, আইনের প্রয়োগ নেই, মানে আইনের প্রয়োগ নেই, এটা একটা অন্যতম কারণ আর কি, মধ্যে কথা সেটাই। তো যাই হোক, তোমার কাছে আমার লাস্ট কোশ্চেন, আমরা অলরেডি 1 আওয়ার ওভার করছি,
লাস্ট কোশ্চেন হচ্ছে পলিটিক্যাল মাদার অর্গানাইজেশনের কোনো রোল আছে কিনা স্টুডেন্ট পলিটিক্সকে রিফর্ম করার জন্য, অথবা যদি আমরা বলতে চাই যে বুয়েটের মতো যেখানে বাদ দেওয়া হয়েছে বা ব্যান করা হয়েছে, এই ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে পলিটিক্যাল মাদার অর্গানাইজেশনের কোনো রোল আছে কিনা, বা তারা কোনো অ্যাক্টিভ রোল প্লে করতে পারে কিনা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি? অবশ্যই আমি মনে করি তারাই শুধুমাত্র পারে। স্টুডেন্ট পলিটিক্সের কোনো, আমি মনে করি না তারা কিছু নিজেরা চিন্তা করে করতে পারবে। নিজেরা নিজেদেরকে ব্যান করতে চাইবে না, ঠিক আছে? নিজেরা নিজেদেরকে বলবে না যে ঠিক আছে আমি ছাত্র শিবির, আমরা এখন থেকে আর ছাত্র শিবির করবো না, আমরা ইসলামিক ছাত্র শিবিরকে আমরা ব্যানিশ করে দিলাম, বা ইসলামিক আমরা ছাত্রদলকে আমরা ব্যানিশ করে দিলাম, বা ছাত্রদল আজকে থেকে জাতীয়তাবাদী ছাত্রদল থাকবে না। এইটা আসলে করবে না, ওরা নিজেরা করবে না। ওদেরকে যারা কন্ট্রোল করে বা যাদের পাওয়ার আছে, যাদেরকে ওরা সার্ভ করে, ওরাই শুধুমাত্র করতে পারবে। আমি বলতেছি মানে পলিটিক্যাল মাদার অর্গানাইজেশনের রোলটা আমি জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, রোলটা হচ্ছে তারা, হ্যাঁ মাদার অর্গানাইজেশন রোলটা যেটা করতে পারে সেটা হচ্ছে এক, যদি এটাকে যদি ওরা রিফর্ম করতে চায় তাহলে রিফর্মের স্টাইলটা হতে হবে ওদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কোনো ওদের সাথে কানেকশন, যেভাবে কানেকশন ওদের কমিটি বলো তাদের সবকিছুতে, বা ওদেরকে ইউজ করার যে টেন্ডেন্সি, এই জিনিসগুলো থেকে কমপ্লিটলি মানে এই আইডিওলজিটা কমপ্লিটলি ডিটাচ করতে হবে। স্টুডেন্টদেরকে আমার বেনিফিটের জন্য, আমাদের দলের বেনিফিটের জন্য আমরা ইউজ করব, ওই স্টুডেন্ট দলটাকে সেই চিন্তা থেকে কমপ্লিটলি মাদার অর্গানাইজেশন করে ওদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, বা ওটাকে কমপ্লিটলি এটাকে আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, এই কাজটা করতে হবে। এবং তাদের কমিটিতে কে থাকবে না থাকবে, ওই দলটা কিভাবে হবে না হবে, মানে স্টুডেন্ট পলিটিক্স যদি আমরা বলি যে ওরা থাকবে, মানে স্টুডেন্ট পলিটিক্সটা থাকতেছে, তাহলে রিফর্মের যে কথা বলি, তাহলে হচ্ছে মাদার অর্গানাইজেশন ওদের সাথে কমপ্লিটলি সেপারেট এন্টিটি হতে হবে। ওদের ডিসিশনের ক্ষেত্রে, ওদের কমিটির ক্ষেত্রে ওরা কিভাবে কাজ করে, এটার ক্ষেত্রে এদের জিরো ইনফ্লুয়েন্স থাকতে হবে, জিরো, ওদের কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না। তাহলে যে কিছুটা ইমপ্রুভ হবে, কিছুটা ইমপ্রুভ হবে। হয়তো এটা দিয়ে 100% সলিউশন নাও হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে কিছুটা ইমপ্রুভ হতে পারে। কারণ এখানে আমি জাস্ট টু বি প্রিসাইজ, যে মাদার অর্গানাইজেশনের মধ্যেও দেখা যাচ্ছে ওদের নিজেদের মধ্যে কি বলবো, স্টুডেন্টদেরকে নিজেদের কোন একটা নির্দিষ্ট দলের নেতার আন্ডারে নিয়ে আসার জন্য কম্পিটিশন থাকতে পারে। ঠিক আছে, এগুলো থাকে হয়, এটা আমাদের গতানুগতিক রাজনীতিতে আমরা দেখি যে কিছু হচ্ছে এই পার্টির এই নেতার একটা অংশ ছাত্রদের একটা অংশ ওকে সার্ভ করতেছে, আর একটা অংশ সার্ভ করতেছে ওটা, এটা নিয়ে আবার নিজেদের মধ্যে কনফ্লিক্ট। তো এটাকে আমার মনে হচ্ছে কমপ্লিটলি ডিটাচ করে দিতে হবে। লেজুর ভিতরে যেটা আমরা বলতেছি এই জিনিসটাকে কাট আউট করে দিতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা প্রায় 1 ঘন্টার উপরে আলোচনা করলাম, ফ্রেন্ডলি ডিসকাশন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন লাইভে অথবা পরবর্তীতে যারা দেখবেন, মূল আলোচনার যে সারমর্ম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে পলিটিক্যাল যে একটা কালচার ডেভেলপ করছে, এটা নিয়ে আমরা কম বেশি সবাই শঙ্কিত। এবং আমাদের প্যারেন্টস থেকে শুরু করে আমরা যারা শিক্ষক আছি অথবা একাডেমিক লাইনে আছি, তাদের সবাই এই ব্যাপারে একমত যে আমাদের স্টুডেন্ট পলিটিক্সে একটা রিফর্ম দরকার। বিকজ স্টুডেন্ট পলিটিক্সের মেন পারপাসটা হচ্ছে একাডেমিক এক্সিলেন্স, স্টুডেন্টদের ওয়েলফেয়ার প্রেজেন্ট এবং ফিউচারে তারা কিভাবে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে। এটা হতে পারে তারা আনএমপ্লয়মেন্টের যে একটা প্রবলেম, এটা সলিউশনের জন্য কাজ করতে পারে, স্টুডেন্টদের ফিস কমানো বাড়ানো ইত্যাদি নিয়ে কাজ করতে পারে। তারা দেখতে পারে আমাদের হাউজিং, আমাদের অ্যাকোমোডেশন ঠিক আছে কিনা, আমাদের ক্লিন ওয়াটার আছে কিনা, এনভায়রনমেন্টের অ্যাসপেক্টে তারা আন্দোলন, প্রোটেস্ট, ডেমনস্ট্রেশন করতে পারে, বার্গেনিং করতে পারে, তারা গভর্নমেন্টের সাথে এঙ্গেজমেন্টে যাইতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে স্টুডেন্ট পলিটিক্সের অ্যাকচুয়াল উদ্দেশ্য হওয়া উচিত, স্টুডেন্ট ওয়েলফেয়ার রিলেটেড এবং ফিউচার ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট ইনক্লুডিং লিডারশিপ ক্রিয়েশন। তো এটা আমরা আলোচনার সারমর্ম থেকে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের মাধ্যমে হতে পারে, যেটা আমাদের বাইরের বিশ্বে আমরা দেখি, উন্নত দেশগুলোতে দেখি। আর যদি পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে ইনভলভ হতেই হয় বা থাকতেই হয়, তাহলে সেখানে টু সাম এক্সটেন্ট আমাদের I should say big reform দরকার, not to some extent, but we have to start. Actually রিফর্ম ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ আসলে অন্ধকার। আমরা যে যুক্তি তর্ক দিয়ে থাকি না কেন যে স্টুডেন্ট পলিটিক্সের বাংলাদেশের অ্যাচিভমেন্ট গুলো সম্ভব হতো না, বাট আদতে আমরা
এই যুক্তিটা আসলে যদি সোজা বাংলায় বলি সেটা হচ্ছে ধোপে টেকে না, বিকজ আমরা 90 আন্দোলন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে সব পলিটিক্যাল অর্গানাইজেশন একত্রিত হয়ে কাজ করছে। এরপরে রিসেন্ট পাস্টে 2013 থেকে শুরু করে যতগুলো সাকসেসফুল আন্দোলন ডেমনস্ট্রেশন হয়েছে সমস্ত আন্দোলনগুলো বেসিক্যালি নন পলিটিক্যাল স্টুডেন্ট মুভমেন্ট ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, অথবা কোটা বিরোধী বলি, ভ্যাট বিরোধী বলি, অথবা নিরাপদ সড়ক বলি, সমস্ত আন্দোলনগুলোই বেসিক্যালি ছিল নন পলিটিক্যালি বায়াসড অথবা কানেক্টেড। সো আমরা গোল আর উদ্দেশ্য যদি অ্যাচিভ করতে চাই স্টুডেন্ট রিলেটেড অথবা আমাদের কান্ট্রি আমাদের দেশের বেটারমেন্টের জন্য, সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে সিচুয়েশন ডিমান্ড যখন করবে তখন একটা অর্গানাইজেশন প্ল্যাটফর্ম তৈরি করে নেওয়া যায়, যেটা আমরা অতীতে রিসেন্ট পাস্টে আমরা দেখছি। বাট যদি একান্তই স্টুডেন্ট পলিটিক্স মাদার অর্গানাইজেশনের সাথে অ্যাটাচড থাকতেই হয়, সেই ক্ষেত্রে আই থিঙ্ক ডক্টর জাহেদ উইল এগ্রি উইথ মি দ্যাট আমাদের বিগ রিফর্ম দরকার। সেই বিগ রিফর্মটা পলিটিক্যাল মাদার অর্গানাইজেশন গুলোর সহযোগিতা এবং দেশের বুদ্ধিজীবী যারা আছেন, ট্রু বুদ্ধিজীবী এবং দেশপ্রেমিক যে বুদ্ধিজীবী আছেন, অবশ্যই তাদের কন্ট্রিবিউশন দরকার, তাদের এগিয়ে আসা দরকার বলে আমরা মনে করি। তো ডক্টর জাহেদ, থ্যাংকস ফর ইউর টাইম. I hope we can continue this kind of dialogue in future as well, and hope to have you in next show, inshallah. Thank you very much, Dr. Shahabuddin. Good to be with you here. Thank you, and see you next time. See you then. Assalamu alaikum wa rahmatullah.